প্রাথমিক আলোচনা। তো চলো এখন আমরা আমাদের পরীক্ষায় আসার মতো টাইপে প্রবেশ করি। দেখো যে প্রথমে আমরা যে টপিকটা শিখবো সেটা হলো যে একটা সুষম বহুভুজের অন্তস্থ এবং বহিস্থ কোণ নিয়ে কিছু কথাবার্তা। ওকে, মনে করো তোমার এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, ঠিক আছে? এটা মনে করো তোমার একটা ত্রিভুজ, এটা তোমার সুষম ত্রিভুজ, তাই না? তো ত্রিভুজের তোমার বাহু তিনটা এবং কোণও তিনটা, ঠিক আছে? দেখো তোমার এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, তাই না? এই ত্রিভুজের তোমার বাহু তিনটা, কোণ তিনটা, ওকে, অন্তস্থ কোণ তিনটা আর কি। তো দেখো ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা কি জানি, যে তিনটা কোণের সমষ্টি 180, তাই না? তাহলে তোমাকে যদি কখনো বলে যে এটা যদি তোমার সুষম ত্রিভুজ হয়, ঠিক আছে, অর্থাৎ তোমার সবগুলা কোণ সমান, তাহলে একটা অন্তস্থ কোণের মান যদি তোমাকে বের করতে বলে তাহলে কত হবে? দেখো যে তোমার 3 অন্তস্থ কোণ, 3 অন্তস্থ কোণ হলো তোমার 180। আর যদি তোমার এখন কখনো বলে যে একটা অন্তস্থ কোণের মান কত, সেটা কত হবে? 180কে তুমি 3 দ্বারা ভাগ করবা, অর্থাৎ 60, এরকম। এখন তুমি মনে করো আরেকটা চতুর্ভুজের ক্ষেত্রে দেখো। আচ্ছা, এই ত্রিভুজের ক্ষেত্রে তোমার, সরি, আমি ত্রিভুজের ক্ষেত্রে তোমার অন্তস্থ কোণটা দেখালাম, এখন ত্রিভুজটার ক্ষেত্রে দেখো বহিস্থ কোণগুলো কিভাবে আসে। দেখো যে তুমি মনে করো বহিস্থ কোণগুলো এইভাবে হিসাব করবা, যে এই যে এখান থেকে একটা তোমার বহিস্থ কোণ, ওকে, এই হলো তোমার আরেকটা বহিস্থ কোণ, এবং এই হলো তোমার আরেকটা বহিস্থ কোণ, ঠিক আছে? তো তোমার ত্রিভুজের ক্ষেত্রে মোট বহিস্থ কোণ হলো 360 ডিগ্রি। মোট বহিস্থ কোণ দেখো তোমার এখান থেকে চলা শুরু করছো না, এখান থেকে ঘুরে কিন্তু আবার এই যে দেখো এখানে চলে আসছে, অর্থাৎ তোমার মোট বহিস্থ কোণ হলো তোমার 360 ডিগ্রি। এখন যদি তোমাকে বলে একটা বহিস্থ কোণের মান কত, তখন তুমি কিভাবে এটা বের করবা? যদি তোমার কখনো বলে যে একটা বহিস্থ কোণের মান, তুমি 360কে 3 দ্বারা ভাগ করে দিবা, তোমার যেহেতু তিনটা বহিস্থ কোণ আছে তার মানে তোমার আসবে 120, তাই না? এখন তুমি একটা চতুর্ভুজের ক্ষেত্রে দেখো। দেখো এখন যদি আমরা একটা চতুর্ভুজের ক্ষেত্রে খেয়াল করি, এই মনে করো তোমার একটা চতুর্ভুজ, একটা বর্গ সুষম, ঠিক আছে? বাহু কয়টা? 4টা, তোমার অ্যাঙ্গেলও আছে 4টা, অর্থাৎ অন্তস্থ অ্যাঙ্গেল 4টা, 1টা 2টা 3টা 4টা, তাই না? তো তোমরা দেখতে পাইতেছো যে অন্তস্থ কোণগুলো প্রতিটা তোমার 90 ডিগ্রি করে, তাই না? তাহলে তোমার এখানে মোট অন্তস্থ কত? মোট অন্তস্থ কিন্তু তোমার এখানে 360, মোট অন্তস্থ 360, অর্থাৎ তাহলে তোমার যদি কখনো একটা অন্তস্থ কোণের মান বের করতে বলে 360 ডিভাইডেড বাই তোমার মোট কোণ কয়টা? 4টা না? তো 4, ঠিক আছে? তার মানে তোমার একটা অ্যাঙ্গেল আসবে 90 ডিগ্রি, রাইট? এখন যদি তোমাকে বহিস্থ কোণগুলো বের করতে বলে, দেখো খেয়াল করো, এখন যদি তোমাকে বহিস্থ কোণগুলো বের করতে বলে, দেখো তোমার বহিস্থ কোণগুলো কেমন, তুমি এদিক থেকে মনে করো চলা শুরু করো, ঠিক আছে? তো এই তোমার একটা বহিস্থ কোণ, এই তোমার আরেকটা বহিস্থ কোণ, এই তোমার আরেকটা বহিস্থ কোণ, এবং ফাইনালি তোমার যেখান থেকে শুরু করছো এই পয়েন্টে যদি আসো এই আরেকটা বহিস্থ কোণ। তো তুমি এখানেও দেখতে পাইতেছো যে মোট বহিস্থ 360, মোট বহিস্থ 360, একটা বহিস্থর মান কত? 360 ডিভাইডেড বাই 4, অর্থাৎ 90 ডিগ্রি, ওকে। একটা জিনিস খেয়াল করো ত্রিভুজ এবং চতুর্ভুজের ক্ষেত্রে, যে ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু তোমার মোট বহিস্থ ছিল 360, চতুর্ভুজের ক্ষেত্রেও তোমার মোট বহিস্থ কোণার পরিমাণ কিন্তু 360,
কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে দেখো, ত্রিভুজের ক্ষেত্রে অন্তস্থ তিনটা, মোট অন্তস্থ ছিল তোমার 180, কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রে তোমার মোট অন্তস্থ হয়ে গেছে 360। তো এখান থেকে আমরা কি ডিসিশন নিতে পারি যে যে কোনো তোমার সুষম বহুভুজের ক্ষেত্রে তোমার মোট বহিস্থ কোণ সবসময় 360, এটা ধ্রুব, কিন্তু মোট অন্তস্থ কোণটা কিন্তু পরিবর্তিত হয়। ওকে, এখন দেখো আমরা তো ত্রিভুজ চতুর্ভুজ দেখলাম, এখন আমরা জেনারেলি একটা বহুভুজের ক্ষেত্রে চিন্তা করব। ঠিক আছে, মনে করো তোমার n বাহু বিশিষ্ট একটা বহুভুজ। ঠিক আছে, n বাহু বিশিষ্ট বহুভুজ। n বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রে তোমাকে কি বলছি যে মোট বহিস্থ কোণ সবসময় ধ্রুবক, তার মানে মোট বহিস্থ কোণ অলওয়েজ 360। সুতরাং একটা বহিস্থ কোণ যদি তোমাকে কখনো বের করা লাগে সেটা হবে তোমার 360 ডিভাইডেড বাই n, এই সূত্র মনে রাখতে হবে। এবং যদি তোমার একটা n বাহু বিশিষ্ট বহুভুজের মোট অন্তস্থ কোণ কত হবে, দেখো এটার জন্য তোমার আরেকটা সূত্র মনে রাখা লাগবে। n বাহু বিশিষ্ট বহুভুজের মোট অন্তস্থ কোণ, এটা কিন্তু তোমার চেঞ্জ হয়, তোমার বাহুর সংখ্যার উপর নির্ভর করে এটা চেঞ্জ হয়। মোট অন্তস্থ কোণ এটা কত হবে, এটা হবে তোমার n-2 ইন্টু 180 ডিগ্রি, সরি মিটার, 180 ডিগ্রি। ওকে, এটা হলো তোমার মোট অন্তস্থ কোণ। তাহলে তোমার যদি তোমার একটা অন্তস্থ কোণ বলে যে একটা অন্তস্থ কোণের মান কত, তাহলে হবে তোমার n-2 ইন্টু 180 ডিভাইডেড বাই n। এই সূত্র দিয়ে তোমরা ম্যাথগুলো সলভ করতে পারবা। তো চলো আমি দুইটা ম্যাথ নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো। ওকে, দেখো আমার নেটটা একটু প্রবলেম করতেছে। আচ্ছা, হাবিবা বলছে চলে আসছি। আচ্ছা ঠিক আছে, ক্লাস করো। ফাহমিদা আক্তার তন্নি, নেট স্লো, বাইরে বসে আছি তবুও বাফারিং। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা খেয়াল করো, আমরা নেক্সটে যাই। যে এখন আমি তোমাদের সাথে সাস্টে আসা একটা প্রশ্ন নিয়ে কথা বলবো। আচ্ছা, তাহিরুন্নেসা নাইমা স্ট্রিমিং স্লো, হ্যাঁ আমার নেটে একটু মাঝে মাঝে নেট ওঠানামা করতেছে। আচ্ছা একটু কষ্ট করে দেখো, যে আমি সাস্টে আসা একটা প্রশ্ন নিয়ে কথা বলবো। এটা হলো যে n বাহু বিশিষ্ট কোনো সুষম বহুভুজের কোনো বহিস্থ কোণ যদি 72 ডিগ্রি হয় তাহলে n এর মান কত। ঠিক আছে, দেখো তোমাকে প্রশ্নটা হলো যে n বাহু বিশিষ্ট তোমার একটা সুষম বহুভুজ আছে, তো এর একটা বহিস্থ কোণ 72 ডিগ্রি, তাহলে n এর মান কত, তাই না? এখন খেয়াল করো, আমরা জানি যে কোনো একটা বহুভুজের ক্ষেত্রে মোট বহিস্থ কোণ, দেখো এটা যদি আমরা সলভ করার ট্রাই করি তাহলে মোট বহিস্থ কোণ জানি 360 ডিগ্রি, মোট বহিস্থ কোণ 360 ডিগ্রি, তাই না? তাহলে দেখো যে n বাহুর জন্য তোমার মোট হলো 360 ডিগ্রি, তাহলে দেখো যে তোমার যদি একটা যদি তোমার 72 হয় তাহলে 360কে তুমি 72 দিয়ে ভাগ করো, 360 ডিভাইডেড বাই 72, তাহলে তোমার n এর ভ্যালুটা তুমি এখানে বের করতে পারবা। দাঁড়াও আমি একটু ক্যালকুলেশন করে দেখি, ডিভাইডেড বাই 72, দেখো এখানে তোমার n এর মান হলো 5। ওকে,
এটা তোমার শাস্তি আসছিল যে তোমার মোট বহিস্থ কোণ 360 আর একটা কোণ তোমার 72, তো 360কে 72 দিয়ে ভাগ করলেই তোমার কতটা বাহু অর্থাৎ এন এর মান কত এটা তোমরা পেয়ে যাবা। আশা করি তোমরা বুঝতে পারছো। তো নেক্সটে যাচ্ছি। দেখো এটা তোমার বাহুতে আসা একটা প্রশ্ন ছিল। এটা তোমার বলছে যে কোনো একটা বহুভুজের একটা কোণ যদি 170 ডিগ্রি হয় তাহলে বাহুর সংখ্যা কত। এখন দেখো এখানে কিন্তু তোমাকে বলে নাই যে অন্তস্থ নাকি বহিস্থ কোণ, এখানে জাস্ট বলছে কোন একটা বহুভুজের একটা কোণ যদি 170 ডিগ্রি হয় তাহলে বাহুর সংখ্যা কত। দেখো যদি তোমার না বলে দেয় যে তোমার এটা অন্তস্থ নাকি বহিস্থ তাহলে অলওয়েজ ধরে নিবা যে এটা অন্তস্থ কোণ, ঠিক আছে। তো দেখো তোমাকে বলছে যে একটা কোণ 170 ডিগ্রি, তাই না? তো অন্তস্থ কোণের ক্ষেত্রে আমরা কি জানতাম যে একটা অন্তস্থ, ওয়ান অন্তস্থ ইজ ইকুয়াল টু n-2 ইন্টু 180 ডিভাইডেড বাই n। তো একটা অন্তস্থ কোণের মান তোমার বলছে 170। তো দেখো 170 ইকুয়াল টু এখানে তোমার n-2 ইন্টু 180 অর্থাৎ 180 n মাইনাস 360 ডিভাইডেড বাই n। এখান থেকে তুমি লিখতে পারো 170 n ইকুয়াল টু 180 n মাইনাস 360। ওকে, এখান থেকে তোমার সাইড চেঞ্জ করে তোমার একটা n এর মান আসবে, সেটা হলো দেখো n ইকুয়াল টু তোমার আসবে 36। দেখো এই যে এই রিলেটেড ম্যাথগুলো কিন্তু আমাদের ভর্তি পরীক্ষা সচরাচরই এসে থাকে। তো জাস্ট তোমার দুইটা সূত্র যে মোট বহিস্থ কোণ সবসময় 360 ডিগ্রি, তাহলে একটা বহিস্থ কোণ হবে 360 ডিভাইডেড বাই n। আর মোট অন্তস্থ কোণ হলো তোমার এটা কোনো নির্দিষ্ট নাই, এটা হলো n-2 ইন্টু 180 আর একটা অন্তস্থ কোণ n-2 ইন্টু 180 ডিভাইডেড বাই n। আশা করি এই টপিকটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা তুই কি বলছে বুঝছি, ঠিক আছে, বুঝতে পারলে আমি নেক্সটে আগাই। দেখো এখন আমরা কথা বলবো ঘড়ির কাঁটার, মিনিটের এবং ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ। এই টাইপের প্রশ্ন পরীক্ষা আসে আমাদের। দেখো এটার জন্য আমি একটা সূত্র লিখবো, এই সূত্রটা মনে রাখতে হবে যে তোমার এদের মধ্যবর্তী কোণ। আচ্ছা আগে তোমাকে আমি একটা দেখাই যে ঘড়ির কাঁটার কোণটা কিরূপ হইতে পারে। দেখো এইটা মনে করো তোমাদের একটা ঘড়ি, তাই না? দেখো এটা যদি তোমাদের একটা ঘড়ি হয় তাহলে সরি এটা এই মনে করো তোমাদের একটা ঘড়ি। তো এই হলো তোমার একটা, এটা মনে করো তোমার মিনিটের কাঁটা আর এটা হলো তোমার ঘন্টার কাঁটা। তো এখন দেখো যে তোমাকে যদি বলে যে এই মিনিট এবং ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ বের করতে, তো দেখো তোমার কিন্তু দুইটা কোণ আসবে। এটা হলো তোমার মনে করো θ1, আবার এখান থেকে তোমার একটা কোণ আসবে, এটা হলো θ2 মনে করো। এখন তোমাকে অনেক সময় অপশনে দেখবা যে তুমি সূত্র বসায় যেটা পাবা সেটা অনেক সময় পাবা না, মানে তোমার অপশনে থাকবে না। তোমার হয় তোমার ওইটা অপশনে থাকবে অথবা যেটা তোমার অ্যান্সার আসবে ওইটা থেকে 360 থেকে ওইটা মাইনাস করে দিতে হবে, তাহলেই তোমরা পাবা। এখন দেখো সূত্রটা কি, সূত্রটা হলো থিটা ইকুয়াল টু মডুলাস অফ 11m মাইনাস 68 ডিভাইডেড বাই 2। ওকে, এটা হলো তোমার ঘড়ির কাঁটার, মিনিটের এবং ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ বের করার ইউনিভার্সাল সূত্র। তো দেখো একটা ম্যাথ দিয়ে আমি তোমাদের শিখাবো এটা। দেখো এটা কিন্তু তোমার জাবিতে আসা প্রশ্ন ছিল, যেউতে আসা প্রশ্ন যে বিকাল 5টায় ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত। এটা যদি আমরা একটু সলভ করার ট্রাই করি, দেখো আমি যে তোমাদের সূত্র দেখাইলাম যে থিটা ইকুয়াল টু 11m মাইনাস 60h, এটার মডুলাস নেগেটিভ ভ্যালু নেওয়া যাবে না, ডিভাইডেড বাই 2। ওকে, দেখো তোমার এম কি, এম হলো তোমার মিনিট আর এইচ হলো মানে আওয়ার ঘন্টা। তো দেখো যেহেতু তোমার বিকাল 5টায়, 5টা কি তোমার ঘন্টা, কোনো মিনিট বলছে 0 মিনিট, তার মানে এই পোর্শনটা তোমার 0 হয়ে যেতেছে। তাই দেখো তাহলে এখন তোমার এখানে আসতেছে থিটা ইকুয়াল টু 60 ইন্টু 5।
ডিভাইডেড বাই 2, রাইট? তো মডুলাসের জন্য আমরা জাস্ট পজিটিভ ভ্যালুটা নিব 300/2, এখান থেকে তোমার আসবে 150 ডিগ্রি, রাইট? এখন তুমি থিটার মানটা 150 বের করলা, কিন্তু তুমি অপশনে 150 পাইলা না, সেক্ষেত্রে তুমি কি করতে পারো? দেখো, যদি তোমার ইনকেস তোমার অপশনে 150 না পাও, তাহলে কি করবা? দেখো, থিটা ইকুয়াল টু তখন হবে, মনে করো আমি এটাকে থিটা 1 লিখি, যে 360 মাইনাস 150, এটা করলে তোমার যেটা আসবে সেটাই হলো তোমার অ্যান্সার। এটা করলে আসবে তোমার 210। দেখো, হয় তোমার 150 ডিগ্রি অথবা 210 ডিগ্রি, যে কোনো একটা তোমার অপশনে থাকবে। যে তোমার ওইটা অপশনে নাই দেখে যে তোমার অ্যান্সার ব্ল্যাঙ্ক হবে, বিষয়টা কিন্তু এরকম না। ভার্সিটিগুলো আমাদের এখানেই ট্রিক্স করে যে তোমার ব্যতিক্রমধর্মী অ্যান্সারটা দিবে। ওকে, আমরা তাহলে নেক্সটে যাই। আশা করি তোমরা বুঝছো। তুই কি অ্যান্সার দিছো 150? হ্যাঁ, অ্যান্সার ঠিক আছে। আচ্ছা, ফাহমিদ আক্তার তন্নি, 1 মিনিটও ক্লাস ঠিকভাবে করতে পারতেছি না, ক্লাসটা কি রেকর্ডেড থাকবে কিনা? হ্যাঁ, ক্লাসটা রেকর্ডেড থাকবে, আমি কখনোই ক্লাস ডিলিট করি না। আচ্ছা, হাবিবা বলছো নেট আমার সমস্যা নাকি আপনার সমস্যা, বুঝতে পারতেছি না। আমার মাঝখান দিয়ে সমস্যা ছিল, এখন আবার ঠিক আছে, শেষ পর্যন্ত ঠিক থাকলেই চলে। আচ্ছা, এখন আমরা দেখব বিভিন্ন প্রকারের কোণ। তো বিভিন্ন প্রকারের কোণের ক্ষেত্রে আমরা জানি যে 3 প্রকারের কোণ থাকতে পারে। একটা হলো তোমার ষাটমূলক, আরেকটা হলো শতমূলক, আরেকটা হলো তোমার বৃত্তীয়। ওকে, দেখো, ডিগ্রিকে বলা হয় ষাটমূলক, গ্রেডিয়েন্টকে বলা হয় শতমূলক, এবং রেডিয়েন্টকে বলা হয় বৃত্তীয়। এই তিনটার মধ্যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যে তোমার রেডিয়ান থেকে ডিগ্রিতে বা ডিগ্রি থেকে রেডিয়ানে অথবা গ্রেডিয়েন্ট থেকে ডিগ্রিতে নেওয়া কনভার্ট করার জন্য, যে আর বাই পাই ইকুয়াল টু জি বাই 200 ইকুয়াল টু ডি বাই 180। আর কি? আর হলো তোমার রেডিয়ান, জি হলো গ্রেডিয়েন্ট, ডি হলো ডিগ্রি। ওকে, এই সম্পর্কটা তোমরা মনে রাখতে হবে। তো দেখো, আমি একটা অঙ্ক নিছি এখানে, যে তোমার এখানে আছে যে 50 ডিগ্রি 37 মিনিট 30 সেকেন্ড, এটাকে যদি তুমি রেডিয়ানে কনভার্ট করতে বলে, তুমি এটা কিভাবে করবা? রাইট? দেখো, এই ম্যাথটা করবা কিভাবে? তোমার সবগুলা কোণকে, যেহেতু তোমার এটা ডিগ্রিতে আছে, মিনিট এবং সেকেন্ডে রাখা যাবে না। এখন আমরা শিখবো মিনিট এবং সেকেন্ড থেকে কিভাবে ডিগ্রিতে কনভার্ট করতে হয়। দেখো, তোমার এখানে 50 ডিগ্রি আছে না, 50 ডিগ্রিকে 50 ডিগ্রি রাখো। 37 মিনিট আছে, ঠিক আছে? 37 মিনিটকে যদি আমরা ডিগ্রিতে কনভার্ট করতে চাই, তাহলে আমাদের করতে হবে কি, 60 দ্বারা ভাগ করে দিতে হবে, ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে? তারপরে 30 সেকেন্ড আছে, এই 30 সেকেন্ডকে যদি আমরা ডিগ্রিতে নিতে যাই, তাহলে দুইটা 60 দ্বারা ভাগ করতে হবে, মানে 60 ইন্টু 60 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এটাও ডিগ্রি হয়ে যাবে। এখন তুমি তিনটাকে যোগ করে দিবা, ঠিক আছে? তাহলে দেখো, তিনটাকে যদি তুমি যোগ করো, তাহলে তোমার আসবে 405 ডিভাইডেড বাই 8 ডিগ্রি। ওকে, এখন তুমি এটা থেকে রেডিয়ানে নিবা, ঠিক আছে? ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করার জন্য তোমাকে পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে। তো দেখো, তোমার এটাকে যদি তুমি রেডিয়ানে কনভার্ট করতে চাও, তাহলে কি আসবে? 405/8 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। রেডিয়ানকে আর কি সি দ্বারা প্রকাশ করে। তো এটাকে তুমি যদি কাটাকাটি করো, তোমার এখানে আসবে 9π/32 রেডিয়ান। ওকে, তোমার এখানে যে রেডিয়ানে কনভার্ট করতে বলছিল, তো এটা কনভার্ট করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝলে কমেন্টে বলিও। সাফিয়া জান্নাত, লেট করে ফেললাম, আচ্ছা সমস্যা নেই, করতে থাকো। তোমরা বুঝতে পারছো কিনা কাইন্ডলি একটু জানাবে। আচ্ছা, তুই কি বলছে বুঝছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কথা বলবো বৃত্তকলা এবং বৃত্তচাপের ক্ষেত্রফল নিয়ে। সরি, বৃত্তচাপ এবং বৃত্তকলার ক্ষেত্রফল নিয়ে। দেখো, বৃত্তচাপ এবং বৃত্তকলার ক্ষেত্রফলের জন্য আমাদের দুইটা সূত্র মনে রাখতে হবে। আগে দেখি আমরা বৃত্তচাপ এবং বৃত্তকলা কি। মনে করো এটা হলো তোমার একটা বৃত্ত। ওকে, তো তুমি কেন্দ্র থেকে, এটা তোমার রেডিয়ান, ঠিক আছে?
সরি এটা তোমার মানে ব্যাসার্ধ রেডিয়াস। তো দেখো দুইটা তুমি ব্যাসার্ধ থেকে এই যে তোমার এই যে পরিধি থেকে যে অংশটা কাটলা, এই যে এতটুক, রাইট? দুইটা ব্যাসার্ধ দ্বারা পরিধি থেকে এতটুকু অংশ আমরা কাটলাম না, এতটুকুই হলো তোমার বৃত্তচাপ। আর এই যে তোমার এই পুরো অংশটা, এই পুরো অংশটাকে বলা হয় বৃত্তকলা, রাইট? তো দেখো বৃত্তচাপের ক্ষেত্রফল এবং বৃত্তকলার ক্ষেত্রফল আমরা শিখবো। বৃত্তচাপের ক্ষেত্রফল, বৃত্তচাপকে এস দ্বারা প্রকাশ করা হয়, এস ইকুয়াল টু আর থিটা। আর বৃত্তকলার ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করা হয়, এটা হলো হাফ আর স্কোয়ার থিটা। এখানে অলওয়েজ মনে রাখবা থিটা রেডিয়ানে, কখনোই থিটা ডিগ্রিতে নেওয়া যাবে না, থিটা রেডিয়ানে, রেডিয়ানে কখনোই থিটাটা তোমার কিন্তু ডিগ্রিতে নেওয়া যাবে না। ওকে, দেখো আমি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন রাখছি তোমাদের জন্য। এখানে তোমার বলে দিছে একটা বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, একটা তোমার অ্যাঙ্গেল বলে মানে থিটা বলে দিছে, এদের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি, তাহলে তোমার বৃত্তচাপ এবং বৃত্তকলার ক্ষেত্রফল কত? ঠিক আছে, তো তোমার এই মনে করো তোমার একটা বৃত্ত, ঠিক আছে, বৃত্তটা সুন্দর মতো আঁকা হইতেছে না। আচ্ছা, এই মনে করো একটা বৃত্ত, তো তোমার এই হলো কেন্দ্র, ঠিক আছে, কেন্দ্রে তোমার উৎপন্ন কোণ কত বলে দিছে? 30 ডিগ্রি। আর তোমার ব্যাসার্ধ বলে দিছে তোমার 4, তো এটাও 4 এটাও 4, তাই না? তার মানে দেখো তোমার আগে বৃত্তচাপ যদি বের করতে চাই, আচ্ছা দেখো এখানে তোমার অ্যাঙ্গেল যেহেতু তোমার থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি বলছে, যেহেতু তোমাকে বলছে থিটা অলওয়েজ তোমার এখানে রেডিয়ানে নিতে হবে, তাহলে থিটাকে তোমার পাই বাই 180 দ্বারা গুণ করে দিতে হবে, রাইট? পাই বাই 180, তাহলে কত আসে? ওয়েট, হ্যাঁ পাই বাই 6, ঠিক আছে। এখানে তোমার থিটার মান রেডিয়ানে পাই বাই 6 রেডিয়ান, তাহলে এখন তোমার বের করার তো কোনো সমস্যা নেই, এস ইকুয়াল টু আর থিটা। আর এর মান হলো তোমার 4 সেন্টিমিটার এবং থিটার মান পাই বাই 6। তাহলে দেখো 2 দিয়ে যদি আমি কাটাকাটি করি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তার মানে 2 পাই বাই 3 মিটার। আর যদি তোমার বৃত্তকলার ক্ষেত্রফল এ বের করতে চাই, তাহলে হলো হাফ আর স্কোয়ার থিটা, রাইট? তার মানে হাফ আর স্কোয়ার, 4 স্কোয়ার করলে 16 ইন্টু থিটার মান পাই বাই 6। ওকে, তো তুমি এখানে কাটো 8, আবার তুমি 2 দিয়ে কাটো 4, 3, তার মানে তোমার 4 পাই বাই 3, এটা তোমার মিটার স্কোয়ার, যেহেতু তোমার এটা একটা ক্ষেত্রফল। আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে বৃত্তচাপ এবং বৃত্তকলার ক্ষেত্রফল আমরা নির্ণয় করলাম। আচ্ছা, হাবিবা বলছে জি স্যার বুঝছি। আচ্ছা, বৃত্তকলা কোনটা? বৃত্তকলা দেখো এই মনে করো তোমার একটা বৃত্ত, তুই কি বলছো বৃত্তকলা কোনটা? এই যে দেখো তোমার কেন্দ্র মনে করো তুমি একটা অ্যাঙ্গেল উৎপন্ন করছো, ঠিক আছে, তাহলে দেখো এই যে তোমার পরিধির সাথে তোমার একটা অংশ উৎপন্ন হয়, এই যে পুরো অংশটা নাই, পুরো অংশটার ক্ষেত্রফলকে বলা হয় বৃত্তকলা, রাইট? আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, আমরা নেক্সটে যাই। দেখো এখানে একটা প্রশ্ন আসে, সাস্টে আসা প্রশ্ন, যে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের কোনো যে বৃত্তের কেন্দ্রে যদি পাই বাই 2 কোণ উৎপন্ন করে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব। তোমাকে বলে দিছে যে একটা বৃত্ত আছে, ঠিক আছে, তো বৃত্তের কেন্দ্র তোমার এই মনে করো তোমার একটা জ্যা বলে দিছে, এটা তোমার 2 সেন্টিমিটার, সরি, মনে করো তোমার এটা একটা জ্যা বলে দিছে 2 সেন্টিমিটার, এবং এই হলো তোমার কেন্দ্র, আর বলে দিছে কি যে দেখো 2 সেন্টিমিটার তো জ্যা নিলাম, এবং কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে? পাই বাই 2 কোণ উৎপন্ন করে, তাই না? তো দেখো কেন্দ্রে তোমার মনে করো পাই বাই 2, ঠিক আছে, এটা তোমার মানে 90 ডিগ্রি, পাই বাই 2 কোণ উৎপন্ন করে। এখন তোমাকে বলছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে, তো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তোমার এখান থেকে আর বের করা লাগবে, তাই না? তো আর কোনটা? এই যে এটা তোমার আর এবং এটা তোমার আর, তাই না? তো দেখো এখান থেকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি। আমরা একটা উপপাদ্য শিখছিলাম 19-এ, যে বৃত্তের কেন্দ্র থেকে তুমি কোনো জ্যায়ের উপর যদি লম্ব টানো, সেইটা জ্যাকে
সমদ্বিখণ্ডিত করে। দেখো তোমার এই যে বৃত্তের কেন্দ্র থেকে তোমার যে জ্যা আছে এটার উপর তুমি একটা লম্ব টানো, ঠিক আছে? তোমার জ্যায়ের দৈর্ঘ্য বলা ছিল পুরাটা, এই যে তোমার এতটুকু তোমার জ্যায়ের দৈর্ঘ্য তোমার বলা ছিল 2 সেন্টিমিটার। এখন তুমি লম্ব টানার পরে এতটুক হয়ে যাবে 1, ঠিক আছে, এবং এতটুক হয়ে যাবে 1, যেহেতু তোমার সমদ্বিখণ্ডিত করে। আর তোমার অ্যাঙ্গেলটাও তোমার 90 ছিল, অর্থাৎ থিটা ইকুয়াল টু ছিল তোমার 90, তার মানে তোমার এটা তোমার অর্ধেক হয়ে যাবে অ্যাঙ্গেলটাও। তাহলে দেখো অ্যাঙ্গেলটা যদি অর্ধেক হয় তাহলে হবে তোমার π/4, রাইট? এতটুকু হলো π/4। এখন দেখো আমরা যদি একটু এখানে দেখতে পাইতেছি যে দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আমি যদি একটু ত্রিভুজটাকে এই পাশে আনার চেষ্টা করি, দেখো ত্রিভুজটাকে নিয়ে একটু কাজ করি। দেখো এটা যদি তোমার একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা যদি তোমার অ্যাঙ্গেল তোমার বলে দিছে যে π/4 এবং তোমার এটা 1, আর এটা কিন্তু তোমার বৃত্তের রেডিয়াস ছিল আর। এখন আমরা এখানে কি সাইন থিটা অ্যাপ্লাই করতে পারি না? দেখো যে এটা হলো আমার যদি কোণ হয়, কোণের বিপরীত বাহু হয়েছে লম্ব, লম্বের বিপরীত বাহু অতিভুজ, তাহলে আমরা কি লিখতে পারি যে সাইন π/4 সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, অর্থাৎ 1/r। তো সাইন π/4 এর মান কত জানি? যে সাইন 45 ডিগ্রির মান হয়েছে 1/√2, তাই না? 1/√2 অর্থাৎ 1/r। অর্থাৎ এখান থেকে আমরা আর এর ভ্যালু কত পাবো? আর ইকুয়াল টু আমরা পাবো √2, রাইট? √2 সেন্টিমিটার, যেহেতু তোমার এটা সেন্টিমিটার এককে ছিল। এখন কি আমাদের জন্য বৃত্তের ক্ষেত্রফল বের করা কোনো ব্যাপার? বৃত্তের ক্ষেত্রফল এখান থেকে আমরা লিখতে পারি যে বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু πr², রাইট? তো পাই আর এর মান হলো √2, তার মানে স্কোয়ার করলে 2 হবে, তার মানে 2π সেন্টিমিটার স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে তোমরা এই রকম তোমার জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া থাকলে কিভাবে তোমরা বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারবা। ওকে, আমরা নেক্সটে যাই। দেখো নেক্সটে কি আছে। এখানে আমি তোমাদের জন্য কিছু সূত্র লিখে রাখছি, এই সূত্রগুলো তোমাদের একদম মুখস্থ করতে হবে। TM মানে তোমার কি ঠাডা মুখস্থ, এই সূত্রগুলো ঠাডা মুখস্থ থাকতে হবে। সাইন এ প্লাস বির সূত্র সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, সাইন এ মাইনাস বি সূত্র সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, কজ এ প্লাস বি সূত্র কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তোমরা এগুলা নিজেরা পড়তে পড়তে একসময় মুখস্থ হয়ে যাবে। যে দেখো সাইন এ প্লাস বির ক্ষেত্রে মাঝখানে প্লাস, মাইনাস বির ক্ষেত্রে মাইনাস, আবার কজের ক্ষেত্রে উল্টা হয়ে যায়, মাঝখানে মাইনাস আর মাইনাসের ক্ষেত্রে তোমার হয় প্লাস। এগুলো তোমরা পড়তে পড়তে আয়ত্ত হয়ে যাবে আশা করি। তারপরে ট্যান এ প্লাস বি, ট্যান এ মাইনাস বি, সাইন 2a এবং কস 2 এর যে তিনটা সূত্র, এই তিনটা সূত্রই কিন্তু ইম্পর্টেন্ট। এটা তোমার ক্যালকুলাস যখন করবা তখন বুঝতে পারবা যে এই তিনটা সূত্র যে আমাদের কত কাজে লাগে। এখন দেখো আমাদের যদি কোনো অজানা কোণের মান বের করতে পারলে, আমরা সাইন বা কজের বা ট্যানের কি কি মান জানি? 0, 30, 45, 60 এবং 90, তাই না? এখন তোমাকে যদি একটা অজানা কোণ বলে তাহলে তুমি সবসময় চেষ্টা করবা যে এই জানা কোণগুলা থেকে কিভাবে ওই কোণটা বের করা যায়। দেখো তোমাকে এখানে সাপোজ একটা প্রশ্ন বলে দিল যে আমি নিলাম যে সাইন 105 ডিগ্রি। তো দেখো সাইন 105, এখন তুমি চিন্তা করো যে 105-এর ভ্যালু কি আমরা জানি? আমরা কিন্তু জানি না। 105-এর ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি? দেখো আমি যদি 60 প্লাস 45 করি কত আসে? এই দেখো 60 প্লাস 45 করলে 105 আসে, তাই না? আমি এখন এটাকে ভাঙাবো। দেখো যে সাইন 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, ঠিক আছে? একটু আগে তোমাদের যে আমি সূত্র দেখাইছিলাম সেখানে দেখো যে সাইন এ প্লাস বি সূত্র কি ছিল? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এখন জাস্ট আমি এখানে সূত্রটা অ্যাপ্লাই করব। দেখো সাইন 60 ডিগ্রি কস 45 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি সাইন 45 ডিগ্রি। ওকে, এখন আমরা কিন্তু সবগুলা কোণের মান জানি। সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান √3/2, cos 45 এর মান 1/√2 প্লাস cos 60 এর মান হাফ ইন্টু সাইন 45 এর মান 1/√2। এখন দেখো তোমার এখানে থাকে √3/2√2 প্লাস 1/2√2,
এখান থেকে তুমি 2√2 যদি কমন নাও তাহলে তোমার থাকবে 1 প্লাস √3, এবং তোমার এটাই হলো সাইন 105 এর মান। আশা করি তোমরা বুঝতে পারছো। সবাই বলে রাত 10টার পর ক্লাস নিলে সবাই ক্লাস করবে, কিন্তু ক্লাসের সময় কাউরে খুঁজে পাওয়া যায় না, এটাই হলো সমস্যা। আচ্ছা, তুই কি বুঝতে পারছো? আচ্ছা দেখো, এখন একটা তোমাদের স্পেশাল ট্রিক্স শিখাবো ত্রিকোণমিতির, বা তুমি এটা যে কোনো তোমার বীজগণিতীয় রাশির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবা। যে দেখো, তোমাকে যদি কখনো বলে যে একটা রাশি আছে এক্স আর একটা আছে তোমার 1/x ইকুয়াল টু 2 হলে x⁴n প্লাস 1/x⁴n ইকুয়াল টু হোয়াট? দেখো, x প্লাস 1/x, এটাকে কখনো যদি তোমার x প্লাস 1/x এরকম আকৃতির জিনিস দেখো, তাহলে সব সময় এটা মনে রাখবা যে x ইকুয়াল টু 1, এটা একদম ইউনিভার্সাল ট্রুথ। তাহলে দেখো, x⁴n প্লাস 1/x⁴n কত আসবে? 1⁴n প্লাস 1⁴n। তো 1 এর মাথায় যত কিছুই পাওয়ার দাও 1ই থাকবে, তার মানে 2। এই x ইকুয়াল মানে তোমার কখনো যদি এরকম ফরম্যাট দেখো তাহলেই x ইকুয়াল টু 1। এখন আমি তোমাকে ত্রিকোণমিতির ম্যাথ দিয়ে এটা বুঝাবো। দেখো, তোমার এখানে আছে সাইন এক্স প্লাস কজ এক্স ইকুয়াল টু, যদি 2 হয় তাহলে সাইন টু দি পাওয়ার nx প্লাস কস টু দি পাওয়ার nx ইকুয়াল টু হোয়াট? তো দেখো, সাইন এক্স, এই এই ম্যাথটাকে আমি কিভাবে লিখতে পারি যে সাইন এক্স প্লাস কোসেক এক্সকে আমরা কি লিখতে পারি? 1/sin x, রাইট, ইকুয়াল টু 2। এখন খেয়াল করো যে এই যে তোমার সাইন এক্সকে তুমি মনে করো এক্স, তাহলে দেখো আমাদের কি ফরম্যাটে আছে। সাইন এক্সকে যদি তুমি এক্স হিসাব করো তাহলে দেখো এক্স প্লাস 1/x, তাই না, ইকুয়াল টু 2। সো আমরা চোখ বন্ধ করে কি লিখতে পারি যে সাইন এক্স মানে এক্স ইকুয়াল টু 1, তো এক্সকে আমরা কি বলছি? সাইন এক্স ইকুয়াল টু 1, রাইট। এখন দেখো, সাইন টু দি পাওয়ার nx, তার মানে কি এইটাও তোমার 1। আবার cos x এর মান কত হবে? সরি, cos x না, cosec x কত হবে? cosec x তো তোমার 1ই হবে, কারণ cosec x মানে 1/sin x, 1/1, তার মানে 1। তো এটার ভ্যালু আসবে তোমার 2। এই যে তুমি যদি এই ম্যাথটা সলভ করতে চাও, এই টাইপ থেকে কিন্তু আমাদের অনেক ম্যাথ আসে পরীক্ষায়। দেখো, তোমাদের আমি পরে আরো একটা ম্যাথে নিয়ে যাই, যে তোমার এখানে বলছে সাইন এক্স প্লাস কোসেক এক্স ইকুয়াল টু 2 হলে সাইন টু দি পাওয়ার 10x প্লাস কস টু দি পাওয়ার 9x মাইনাস 8 ইকুয়াল টু হোয়াট? এই ম্যাথটা তোমরা নিজেরা একটু করার ট্রাই করো, আমাকে করে জানো এটার অ্যান্সার কত আসে। যে সাইন এক্স প্লাস কোসেক এক্স ইকুয়াল টু 2 হলে 3 সাইন টু দি পাওয়ার 10x প্লাস কস টু দি পাওয়ার 9x মাইনাস 8 ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, তুই কি অ্যান্সার দিছো 2, বলছে জোস, হাবিবুর রহমান জোস ঠিক। আচ্ছা, এই ম্যাথটা ট্রাই করো তোমরা, যে সাইন এক্স প্লাস কোসেক এক্স ইকুয়াল টু 2 হলে 3 সাইন টু দি পাওয়ার 10x প্লাস কস টু দি পাওয়ার 9x মাইনাস 8 ইকুয়াল টু হোয়াট? তুই কি জিজ্ঞেস করছে -4 কিনা। আচ্ছা, আমরা করে দেখি। দেখো, সাইন এক্স প্লাস কোসেক এক্স আমরা কি লিখতে পারি? সাইন এক্স প্লাস 1/sin x ইকুয়াল টু 2। তো x প্লাস 1/x আকারে আছে, চোখ বন্ধ করে আমরা লিখে দিব সাইন এক্স ইকুয়াল টু 1, রাইট। এখন দেখো, 3 সাইন টু দি পাওয়ার 10s, তার মানে এখানে তোমার থাকবে 3 প্লাস, ওকে, এখানে তোমার কস না, সরি, এখানে আমার কোসেক হবে। ওকে, এখানে আমি ভুলে কস লিখছিলাম। দেখো, কোসেক টু দি পাওয়ার 9x, তার মানে এইটা তোমার 1, রাইট, মাইনাস 8 কত আসে তোমার এখানে? -4। হ্যাঁ, তুকির অ্যান্সার ঠিক আছে, -4। -4ই হবে এটার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এখন দেখো, এখান থেকে তোমাদের আরেকটু পেঁচায় কিভাবে ম্যাথ দিতে পারে।
যে সাইন এক্স প্লাস কোসেক এক্স ইকুয়াল টু 2 হলে 3 সাইন এক্স প্লাস 5 কজ এক্স ইকুয়াল টু 1। এখানে কিন্তু আমি ভুলে কজ এক্স লিখিনি, এখানে সত্যি কজ এক্স ছিল। দেখো আমি এখান থেকে এতক্ষণ ধরে যেটা করছি, তো আমরা জানি যে সাইন এক্স ইকুয়াল টু আসবে 1, রাইট? তাহলে দেখো 3 সাইন এক্স এর ভ্যালু বের করতে কিন্তু আমাদের সমস্যা হবে না, সমস্যা হবে কজ এক্স এর ভ্যালু বের করতে। আসলে কি সমস্যা হবে? দেখো কজ এক্স এর ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি। সাইন এক্স ইকুয়াল টু যদি 1 হয় তাহলে আমরা কি লিখতে পারি, যে এটা যদি আমাদের এক্স হয় থিটা, তাহলে 1 সরি সাইন এক্স তো তোমার লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তাই না? তাহলে এইটা তোমার কি আসবে, রুট ওভার অফ 1 প্লাস 1, তাই না? তার মানে আসবে তোমার এখানে √2, রাইট? তাহলে দেখো তোমার এখান থেকে এখন কি তোমাদের cos x এর ভ্যালু বের করতে সমস্যা হবে? দেখো তোমার cos x এর ভ্যালু কত আসে। আরেকটা করতে পারো, যে কারো তোমাদের বুঝাচ্ছি। দেখো sin x এর ভ্যালু যদি 1 হয়, x ইকুয়াল টু আমরা কি জানি, x ইকুয়াল টু আমাদের আসবে sin 90 ডিগ্রির ভ্যালু কিন্তু 1, তাই না? এখন দেখো তোমার cos 90 বসাই দিব, তাহলেই তো আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে দেখো যে 3 sin x এর ভ্যালু 1, তার মানে এখানে তোমার 3 থাকবে, আর 5 ইন্টু cos 90, x ইকুয়াল টু তোমার 90 আসছিল, তাহলে দেখো এখানে তোমার থাকবে 3 প্লাস cos 90 এর ভ্যালু কত, cos 90 এর ভ্যালু 1, তাই না? দাঁড়াও, cos 90 ভুলে গেলাম নাকি, cos 90 এর ভ্যালু 0, হ্যাঁ হ্যাঁ 3 প্লাস 0, তার মানে তোমার এটার অ্যান্সার আসবে 3। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। হাবিবা রহমান বলছে 3, হ্যাঁ এটা 3 হবে। আচ্ছা, এখন আমরা আরেক টাইপের ম্যাথ দেখব। সেটা হলো যে তোমার প্রশ্নে আছে tan থিটা ইকুয়াল টু যদি 5/12 হয়, তাহলে sin থিটা প্লাস cos অফ মাইনাস থিটা প্লাস ডিভাইডেড বাই sec মাইনাস থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু হোয়াট। এই প্রশ্নগুলো কিন্তু অ্যাডমিশনের জন্য খুবই জনপ্রিয়, আর বলে দিছে তোমার sin থিটা ঋণাত্মক। ঠিক আছে, এই ম্যাথগুলো করার জন্য তোমার ফার্স্ট কাজ হলো তোমার অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে সেইটা খুঁজে বের করতে হবে। দেখো আমি যদি এখানে একটা কোয়াড্রেন্ট আঁকি, তোমাকে এখানে tan থিটার ভ্যালু বলছে 5/12, ঠিক আছে? তো দেখো এটা কিন্তু একটা পজিটিভ ভ্যালু, তো tan থিটাটা কোন কোন ঘরে পজিটিভ হইতে পারে একটু খেয়াল করো। যে tan থিটাটা কিন্তু আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ হইতে পারে, ফার্স্ট কোয়াড্রেন্টে সব কিছুই পজিটিভ, আর তোমার থার্ড কোয়াড্রেন্টে tan থিটাটা পজিটিভ হইতে পারে। এখন তুমি কিভাবে বুঝবে এটা কোন কোয়াড্রেন্টে আছে? দেখো তোমাকে একটা শর্ত বলে দিছে, sin থিটা নেগেটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে কিন্তু সবই পজিটিভ, sin থিটাটাও পজিটিভ, কিন্তু থার্ড কোয়াড্রেন্টে আসলে sin থিটাটা নেগেটিভ হয়, সো ফার্স্ট কোয়াড্রেন্ট আমাদের এখানে হবে না। ঠিক আছে, এটা তোমার অ্যাঙ্গেলটা থার্ড কোয়াড্রেন্টে। ওকে, এখন দেখো আমরা কিভাবে এই অঙ্ক করব। খেয়াল করো, তোমার tan থিটা যদি একটা ত্রিভুজ আঁকি আমি, দেখো তোমার tan থিটা ইকুয়াল টু আছে 5/12, তার মানে লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজ হবে 13, তাই না? তো দেখো tan থিটার ভ্যালু তো আমরা জানি 5/12। আমার আর কি কি ভ্যালু লাগবে, সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা সেক থিটা ট্যান থিটা, তাই না? তাহলে দেখো এখন আমরা সাইন থিটার ভ্যালু যদি বের করতে চাই, আমাদের জানি যে অ্যাঙ্গেলটা আছে তোমার থার্ড কোয়াড্রেন্টে, তাই না? মনে করো এটা তোমার অ্যাঙ্গেল থিটা। ওকে, তাহলে দেখো সাইন থিটার ভ্যালু কত আসবে, সাইন থিটা থার্ড কোয়াড্রেন্টে অবশ্যই সাইন থিটা নেগেটিভ, তো লম্ব বাই অতিভুজ 5/13, 5/13। তারপরে আমাদের কস থিটা কত আসবে, কস থিটা থার্ড কোয়াড্রেন্টে কস থিটাটাও কিন্তু নেগেটিভ, তাই না? তো দেখো কস থিটার ভ্যালু আমাদের আসবে মাইনাস ভূমি বাই অতিভুজ মানে 12/13, এবং ফাইনালি আমাদের লাগবে সেক থিটা। তো সেক থিটা ইকুয়াল টু কত আসবে,
মাইনাস, তো আমরা জানি যে কসকে উল্টায় দিলে স্যাক হয়ে যায়, তার মানে 13/12, রাইট? এখন দেখো আমরা যদি লিখি, আমাদের যে ভ্যালুটা জানতে চাইছে সেটা হলো যে সাইন থিটা প্লাস কজ অফ মাইনাস থিটা ডিভাইডেড বাই sec অফ মাইনাস থিটা প্লাস টেন থিটা। ওকে, এইটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, দেখো কি আসবে, সাইন থিটা কজ অফ মাইনাস থিটা, দেখো কজ অফ মাইনাস থিটাকে কিন্তু আমরা কস থিটা লিখতে পারি, আবার sec অফ মাইনাস থিটা থেকেও আমরা sec থিটা লিখতে পারি, কারণ এগুলো চতুর্থ কোয়াড্রেন্টে থাকে। এগুলো তোমরা জানো যে কজ অফ মাইনাস থিটাকে আমরা কস থিটা লিখতে পারি এবং sec অফ মাইনাস থিটাকে আমরা sec থিটা লিখতে পারি। আর বাকি যত অনুপাত আছে সবগুলো যদি ভিতরে এমন মাইনাস থাকে, সবার সামনে একটা মাইনাস আসবে, কজ এবং sec বাদে। ওকে, তাহলে দেখো, আর এখানে তোমার টেন থিটা, রাইট? এখন আমরা এখানে ভ্যালুগুলো ইনপুট দিব। সাইন থিটার ভ্যালু কত জানি আমরা, এখানে আসছে -5/13 প্লাস কস থিটার ভ্যালু কত আছে এখানে, -12/13, রাইট? sec থিটার ভ্যালু কত আসছে, -13/12, এবং tan থিটার ভ্যালু আসছে +5/12। তোমরা একটু আমাকে ক্যালকুলেশন করে জানাও যে এটার অ্যান্সার কত আসে। হ্যাঁ, এটার অ্যান্সার আসে 51/26। তুই কি অ্যান্সার দিছো 51/26? হ্যাঁ, তোমার অ্যান্সার ঠিক আছে। ওকে, আমরা নেক্সট ম্যাথে যাই। দেখো, তোমাকে বলছে যে tan থিটা ইকাল টু 5/12 এবং থিটা সূক্ষ্মকোণ হলে সাইন থিটা প্লাস sec অফ মাইনাস থিটা ইকাল টু হোয়াট। তো দেখো, এখানে আমাদের ফার্স্ট কাজ হলো কোয়াড্রেন্ট চিহ্নিত করা, কোন কোয়াড্রেন্টটা আছে। এখানে কিন্তু তোমার অবশ্যই বুঝতে পারতো, থিটা যদি সূক্ষ্মকোণ হয় 0 থেকে 90-র মধ্যে হবে, অর্থাৎ তোমার এই থিটাটা ফার্স্ট কোয়াড্রেন্টেই আছে। ওকে, তো তোমার এখানে অল পজিটিভ, তোমার এখানে সাইন নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নাই। তো দেখো, জাস্ট তোমার এখানে tan থিটা ইকুয়াল টু আছে 5/12, আর তুমি যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকো তাহলে 5/12, আর এটা তোমার যদি 13 হয়। এখন তোমার sec থিটা বের করা লাগবে। তো sec হলো আমাদের জানি যে কজের উল্টা, তো কজ যদি তোমার ভূমি বাই অতিভুজ হয়, sec হবে অতিভুজ বাই ভূমি, তাহলে sec থিটা ইকুয়াল টু আসবে 13/12, রাইট? তো এখন যদি আমরা মানগুলো বসাই, যে দেখো এখানে আছে আমাদের সাইন থিটা প্লাস sec অফ মাইনাস থিটা, আমরা জানি হয়ে যাবে sec থিটা। তাহলে সাইন থিটার ভ্যালু, ও সরি, তোমার এখানে তো সাইন থিটাটা আমরা বের করি না। দেখো তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত আসে, লম্ব বাই অতিভুজ, তাহলে 5/13। তো দেখো তোমার ইজি, এখন ইজি পিজি লেমন স্কুইজি, 5/13 প্লাস sec থিটা হলো তোমার এই যে 13/12, 13/12। এটা ক্যালকুলেশন করবা, যেটা আসবে সেটাই হলো তোমার অ্যান্সার, রাইট? আশা করি বুঝতে পারছো। দেখো আমি নেক্সটে যাই। এটা তোমার জাহাঙ্গীরনগরে আসা একটা প্রশ্ন ছিল যে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 1/7 হলে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু হোয়াট। দেখো, এই টাইপের ম্যাথগুলো করতে গেলে অনেকেই মনে করে যে এই টাইপের ম্যাথগুলো মানে অ্যাপ্রোচ করবো কিভাবে সেটা বুঝতে পারে না। তো এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে দেখো যে কি করা যায়। তোমার একটা তোমার বলে দিচ্ছে sec থিটা প্লাস tan থিটা, তোমার বের করে লাগবে sec থিটা মাইনাস tan থিটা। তো দেখো আমরা একটা সূত্র জানি কিনা যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, রাইট? তো দেখো এখন এটাকে আমরা যদি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে ভাঙাই, তাহলে কি আসে, sec থিটা প্লাস tan থিটা ইন্টু মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই না? sec থিটা মাইনাস
টেন থিটা ইকুয়াল টু 1। দেখো এখন তোমার এখানে একটার ভ্যালু দেওয়া আছে, তোমার আরেকটার ভ্যালু বের করা লাগবে। তার মানে তোমার এখন ইজি, এটার ভ্যালু 1/7 ইন্টু sec থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে তোমার sec থিটা মাইনাস টেন থিটার ভ্যালু আসবে 7, রাইট? আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, আমরা নেক্সটে যাই। হ্যাঁ, তুকি অ্যান্সার দিছে 7, তোমার অ্যান্সার ঠিক আছে। দেখো আরেকটা কোশ্চেন নিছি, এই কোশ্চেনটা তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়, সাস্ট, জাহাঙ্গীরনগর সহ অনেক বিশ্ববিদ্যালয়ে আসছে। তো এই ম্যাথটা হলো তোমার যে টেন থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু যদি এক্স হয় তাহলে সাইন থিটা ইকুয়াল টু হোয়াট। এখানে অনেকগুলো অপশন আছে, এই টাইপের ম্যাথগুলো করার জন্য আমাকে করতে হবে অপশন টেস্ট। এখন আমরা অপশন টেস্ট কিভাবে করবো? এই যে দেখো তোমাদের যে অ্যাঙ্গেল বলে দেওয়া আছে দুইটাই কিন্তু দেখো সেম অ্যাঙ্গেল, তাই না? আমরা একটা অ্যাঙ্গেল ধরে নিব, তো কত ধরতে পারি জানা এমানগুলো আমরা ধরবো। তো দেখো আমরা যদি তোমার এখানে তোমার দুইটা অ্যাঙ্গেল সেম হয়, তোমার হয় 60 ধরবো না হলে 30 ধরবো, ওকে? তো এই টাইপের ম্যাথগুলো করার জন্য দেখো আমরা অ্যাপ্রোচটা এইভাবে করব যে আমরা দেখো এখানে ধরে নিলাম যে আমরা যে লেট থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, ওকে? তাহলে দেখো টেন থিটা মানে এক্স এর ভ্যালু আমাদের কত আসতেছে, এক্স ইকুয়াল টু টেন 30 প্লাস sec 30। তো এক্স ইকুয়াল টু দেখবা তোমার আসবে √3, ওকে? এক্স ইকুয়াল টু যদি তোমার √3 হয় তাহলে সাইন থিটা এর ভ্যালু তোমার জানতে চেয়েছে, তাই না? তো দেখো এখন আমরা থিটা ইকুয়াল টু 30 ধরছিলাম না, তাহলে সাইন 30 মান কত? সাইন 30 ইকুয়াল টু কত আমরা জানি যে হাফ, তাই না? এখন এই এক্স এর মানগুলো আমরা অপশনে বসাবো, যেখানে বসায় আমরা হাফ পাবো সেটাই আমাদের অ্যান্সার। দেখো প্রথমটা তো জীবনেও হবে না, √3 -1 ডিভাইডেড বাই √3 + 1 সম্ভব না। বি নাম্বারটা দেখো √3 হোল স্কোয়ার -1 ডিভাইডেড বাই √3 হোল স্কোয়ার + 1। তো এখান থেকে আসে 3 - 1 মানে 2 ডিভাইডেড বাই 3 + 1 4। এই দেখো এখানে কিন্তু তোমার হাফ চলে আসছে, সাইন 30 মান যেটা সেটা চলে আসছে, অর্থাৎ তোমার বি নাম্বারটা হবে কারেক্ট অ্যান্সার। এরকম ভাবে তোমরা এই ত্রিকোণমিতির অঙ্কে ক্যালকুলেটর না থাকলে অবশ্যই এইভাবে তোমরা অপশন টেস্ট করবা। মেইন নিয়মে যদি অঙ্ক করতে যাও অনেক বড় ম্যাথ হবে কিন্তু। আচ্ছা √3 কেমনে আসলে বুঝো নাই? দেখাইতেছি যে তোমার তুমি এটা ক্যালকুলেশন করলেই বুঝবা যে আমি 30 ধরে কিভাবে √3 আনসার করে দিচ্ছি। দেখো যে আমি টেন 30 প্লাস sec 30 ইকুয়াল টু এক্স, ঠিক আছে? তো টেন 30-র ভ্যালু জানি আমরা 1/√3, আর sec 30 মানে cos 30-র ভ্যালু যদি হয় √3/2, তাহলে sec 30-র ভ্যালু হবে 2/√3, রাইট? এখন তুমি এখান থেকে √3 কমন নাও, মানে √3 নিচে নাও, দেখো কত আসে, উপরে আসে 1 + 2, তার মানে 3/√3। ফাইনালি তোমার এক্স ইকুয়ালটা আসে কত, √3। এভাবে তোমার এক্স এর মানটা তোমার √3 আসে। আচ্ছা তুই কি জিজ্ঞেস করছো 30 নিলাম কেন? তুমি 30 না নিও না, তুমি 60 নাও, তুমি 45 নাও। তুমি দুইটার ক্ষেত্রে তুমি সেম অ্যান্সার পাবে। মনে করো তুমি 30 না নিয়ে তুমি নিলা 45, ঠিক আছে? তো দেখো যে তুমি যদি মনে করো যে থিটা ইকুয়াল টু তুমি 30 না নিলা, তুমি লেট থিটা ইকুয়াল টু তুমি 45 নাও। আচ্ছা হাবিবারও সেম প্রশ্ন, 30 কেন ধরবো, অন্য কোনো কোণ নিলে মিলবে না? আচ্ছা দাঁড়াও আমি দেখাই তোমাকে। দেখো তুমি থিটা ইকুয়াল টু 45 নিলে এক্স এর ভ্যালু কত আসবে? দেখো tan 45 এর ভ্যালু কত, 1, তাই না? প্লাস sec 30 মানে সরি sec 45 কত আসবে? দেখো sec 45 cos 45 এর মানে হচ্ছে 1/√2, তার মানে sec 45 হলো 1 প্লাস √2 আসবে। দেখো x এর ভ্যালু আসবে 1 প্লাস √2, তাই না? এখন sin 45 এর মান কত? sin 45 ইকুয়াল টু কিন্তু সরি 1/√2। এখন দেখো যে বি নাম্বার অপশনে কি ছিল,
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখন যদি আমি টেস্ট করি যে মান এক্স এর মান বসাইয়া যে তোমার সাইন 45 এর সমান আসতেছে কিনা, দেখো যে এটা হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো এক্স এর ভ্যালু আসছিল 1 + √2, তাই না? তো দেখো 1 + √2 হোল স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 1 + √2 হোল স্কোয়ার প্লাস ওয়ান। ঠিক আছে, তো এখানে দেখো কি আসে 1 + 2√2 + 2 মাইনাস ওয়ান। ঠিক আছে, আবার নিচে আসবে তোমার 1 + 2√2 + 1, এটা আবার প্লাস ওয়ান। ঠিক আছে, তো দেখো এখানে তোমার 1 এবং 1 কাটা, তাহলে দেখো 2 কমন গেলে থাকে কি 1 + √2। আবার নিচে তোমার এখানে আসে 3 + 2√2। এখন দেখো এটা ক্যালকুলেশন করলে কত আসে? দেখো তুমি যদি ক্যালকুলেটরে মান বসো তাহলে দেখতে পারবা যে এই যে 1 + √2 হোল স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 1 + √2 হোল স্কোয়ার প্লাস ওয়ান, এটার ভ্যালু তোমার আসবে 1/√2। 1/√2 কি সাইন 45 এর মান? দেখো সাইন 45 এর মান কিন্তু 1/√2 ছিল। মানগুলা নিজে বসায় চেক করে নিও, দেখবা যে তোমার 1/√2 আসবে। তুমি এনি অ্যাঙ্গেল, তুমি 45 কেন 60 বসাও সেম আসবে, তুমি যেইটাই বসাও সেম আসবে। কিন্তু কখনো 0 বা 90 বসানোর ট্রাই করবে না, কারণ 0 বা 90-তে অনেক সময় তোমার ইনফিনিটি বা 0 থাকে, তখন তোমার অপশন টেস্ট করতে একটু ঝামেলা হয়। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার হইছো। এখন দেখো আমরা শিখবো কিভাবে তোমরা ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায় নির্ণয় করবা। ওকে, দেখো এটা করার জন্য আমাদের দুইটা জিনিস শিখতে হবে। একটা হলো যে সাইন, কস, সেক এবং কোসেকের ক্ষেত্রে যদি তোমার ফাংশনটার পাওয়ার বেজোর হয় তাহলে পর্যায় হবে 2π ডিভাইডেড বাই চলকের সহগ, আর পাওয়ার যদি জোর হয় তাহলে π/, চলকের সহগ। আর ট্যান এবং কটের ক্ষেত্রে π/, চলকের সহগ। ঠিক আছে, যেটা তোমার জোর এবং বিজোরের ফ্যাক্ট করে না। দেখো আমি ম্যাথ দেখাই তোমাদের সরাসরি। তোমার এখানে একটা কোশ্চেন আছে সাইন 5θ প্লাস π/4 এর পর্যায় কত। ওকে, তো দেখো আমরা শিখছিলাম কি এখানে তোমার পাওয়ার কি, পাওয়ার 1 না? তো দেখো আমরা মাত্রই কি জানি 1 একটা বিজোড় সংখ্যা, পাওয়ার যদি বেজোড় হয় 2π বাই চলকের সহগ। ঠিক আছে, তাহলে এখানে তোমার পিরিয়ড বা পর্যায় হবে 2π ডিভাইডেড বাই চলক কি আছে, দেখো চলক আছে আমাদের থিটা, থিটার সহগ কত 5। ঠিক আছে, সো আমাদের এটা হবে 2π/5 এবং এটাই হলো আমাদের অ্যান্সার। এখানে তোমার এই যে চলকের সহগ বাদে অন্য কিছু তোমার দেখা লাগবে না। ওকে, এরপরে দেখো একটা কোশ্চেন আছে যে হাফ কট 3x ডিভাইডেড বাই 4 এর পর্যায় কত। দেখো এই ট্যান এবং কটের ক্ষেত্রে কি বলছিলাম যে জোর হোক বা বিজোর হোক এগুলো দেখা লাগবে না, সরাসরি π/, চলকের সহগ, তাই না? এখন দেখো তোমার এখানে তোমার অ্যান্সার কি হবে, পিরিয়ড হবে π ডিভাইডেড বাই চলক আছে x, x এর সহগ কত 3/4, তাই না? 3/4, তো অ্যান্সার আসবে তোমার 4π/3।
দিস ইজ দ্য অ্যান্সার। আশা করি পর্যায়টা বুঝতে পারছো। ওকে, তাহিরুন্নেসা নাইমা বলছে 2π/5, হ্যাঁ ওইটা অ্যান্সার ঠিক ছিল। আচ্ছা, তুকি বলছে 0 আর 90 কোথা কি দেখো, হ্যাঁ 0 আর 90 বসাবা না, কারণ 0 আর 90 বসালে অনেক সময় ওই যে মানে আনডিফাইন্ড ভ্যালু আসবে, তখন তোমার অপশন টেস্ট করতে প্রবলেম হবে বা একাধিক অপশন তোমার সেম মানের পাবা। এখন দেখো আমরা যেই টাইপটা শিখবো সেটা হলো a sin x প্লাস b cos x প্লাস c এর সর্বোচ্চ ও সর্বনিম্ন মান। এই ফরম্যাটে তোমার থাকলে কিভাবে, এই ফরম্যাট থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে, এবং এটা শুধু আমাদের ম্যাথের ক্ষেত্রে না, আমাদের ফিজিক্সের ক্ষেত্রে অনেক সময় এরকম একটা ফাংশন দিয়ে তোমাকে বলবে যে, মানে মনে করো পর্যাবৃত্ত গতির দুইটা ফাংশন দিবে, দিয়ে বলবে যে তোমার এটা বিস্তার কত, সেই ক্ষেত্রে তোমার কিন্তু সর্বোচ্চ মানের সূত্রটি অ্যাপ্লাই করতে হবে। দেখো এই ফাংশনের ক্ষেত্রে সর্বোচ্চ মান হলো সর্বোচ্চ মান √অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার, ঠিক আছে। এই যে a হলো তোমার সাইন এক্স এর সহগ আর b হলো কজ এক্স এর সহগ। সর্বনিম্ন মানের ক্ষেত্রে কি হবে, সর্বনিম্ন মানের ক্ষেত্রেও সেম জিনিস, √অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার, কিন্তু সামনে একটা মাইনাস দিতে হবে, ব্যাস। এছাড়া তোমার কাজ নাই। এই দুইটা সূত্র ভালো করে মাথায় মনে রাখবা যে a sin x প্লাস b cos x প্লাস c এরকম ফরম্যাট যদি কখনো দেখো, তাহলে এর সর্বোচ্চ সর্বনিম্ন মান, সর্বোচ্চ মান হবে √অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার, সর্বনিম্ন মান ও √অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার, শুধু সামনে একটা মাইনাস আসবে সর্বনিম্নর ক্ষেত্রে। ওকে, দেখো আমি এখানে একটা প্রশ্ন রাখছি যে 3 sin থিটা মাইনাস 4 cos থিটা প্লাস 1 এর সর্বোচ্চ ও সর্বনিম্ন মান কত। দেখো তোমাকে মাত্র সূত্র শিখাইছি আমি, তোমরা নিজেরা ট্রাই করে অ্যান্সারটা বলার ট্রাই করো যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত হবে। দেখো সর্বোচ্চ মানের ক্ষেত্রে √অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এর মান 3, b এর মান -4, তাহলে কত আসে 9 প্লাস 16 মানে √অফ 25, তো সর্বোচ্চ মান আসবে 5। আর সর্বনিম্ন মান কত আসবে, সর্বনিম্ন মান আসবে জাস্ট এই যে তোমার √অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান যেমন 5 আসছে না, সর্বনিম্ন রাখে সামনে জাস্ট একটা মাইনাস দিতে হবে। তাহলে দেখো তোমার সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভ্যালু পেয়ে গেলাম আমরা। হ্যাঁ তুই কি অ্যান্সার দিছো 5 এবং -5, হ্যাঁ অ্যান্সার ঠিক আছে। তোমরা যারা ক্লাস করতেছো কাইন্ডলি কমেন্টে অ্যান্সার বলিও, এভাবে চুপচাপ ক্লাস করলে তো সমস্যা। হাবিবা বলছে হ্যাঁ 5 এবং -5, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কিছু শর্টকাট দেখব, যে ত্রিকোণমিতির অঙ্কে কিন্তু অনেক শর্টকাট অ্যাপ্লাই করা যায়। তো এত গদবাদা শর্টকাট মনে রাখার থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট শর্টকাট, এরকম কয়েকটা শর্টকাট তোমাদের জন্য আমি আজকে বাছাই করে রাখছি। ত্রিকোণমিতির ইনশাল্লাহ আরও একটা ক্লাস নিতে হবে সামনে, সেদিন আরও কিছু শর্টকাট দেখবো আমরা। দেখো আজকে 1 নাম্বার শর্টকাট, এগুলোকে আমি এস দিয়ে প্রকাশ করছি আর কি শর্টকাট। যে 1 নাম্বার শর্টকাটটা হলো তোমার সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ারের ধারা যদি থাকে, ঠিক আছে, সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ারের ধারা যদি তোমার থাকে, সেই ক্ষেত্রে তুমি কিভাবে করবা। দেখো তোমার মনে করো একটা জিনিস তোমার বলে দিল যে সাইন স্কোয়ার 10 প্লাস সাইন স্কোয়ার আবার নেট ডিস্টার্ব করতেছে, দুঃখিত সাময়িক অসুবিধার জন্য। দেখো সাইন স্কোয়ার 10 প্লাস সাইন স্কোয়ার 20 প্লাস সাইন স্কোয়ার 30, এরকম করতে করতে তোমার একটা নির্দিষ্ট মনে করো সাইন স্কোয়ার এক্স বা এরকম কিছু একটা পর্যন্ত গেল, ঠিক আছে। এটা তোমার শেষ পদ এবং এটা হলো তোমার প্রথম পদ। ওকে, এখন তোমার এখান থেকে যদি বলে পুরো ধারাটার যোগফল নির্ণয় করো, তুমি এটা কিভাবে করবে। এখানে তোমার সাইনও থাকতে পারে কজও থাকতে পারে। ওকে, তো ধারা নির্ণয়ের ক্ষেত্রে তোমার এখানে প্রথম কাজ হলো পদ সংখ্যা বের করা, ঠিক আছে। দেখো পদ সংখ্যার বের করার সূত্র কি, পদ সংখ্যা ইকুয়াল টু শেষ পদ, ঠিক আছে, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই ব্যবধান। ওকে, এখানে দেখো তোমার শেষ পদ যেটা থাকবে ডিভাইডেড বাই মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই ব্যবধান করবা, ঠিক আছে। এটার সাথে তোমার একটা 1 যোগ করা লাগবে, ব্যাস এটা হলো তোমার পদ সংখ্যা। এখন দেখো নেক্সট স্টেপ কি, পদ সংখ্যা তোমার হয় জোড় হবে না হলে বেজোড় হবে, তাই না।
দেখো পদ সংখ্যা যদি তোমার জোড় হয়, পদ সংখ্যা মনে করো তোমার জোড় হলো, সেই ক্ষেত্রে তুমি কি করবা? সেই ক্ষেত্রে তোমার মনে করো পদ সংখ্যাকে তুমি এন দ্বারা প্রকাশ করো, তাহলে দেখো তোমার যদি পদ সংখ্যা এন যদি জোড় হয় তাহলে জাস্ট n/2 করে দিবা এবং এইটাই হলো তোমার অ্যান্সার। কিন্তু বাই চান্স তোমার পদ সংখ্যা যদি বেজোড় হয়, ঠিক আছে, পদ সংখ্যা যদি বেজোড় হয় সেই ক্ষেত্রে তোমার অ্যান্সার কি হবে? সেই ক্ষেত্রে তোমার অ্যান্সার হবে n-1 ডিভাইডেড বাই 2 প্লাস তোমার দেখবা তোমার কোশ্চেনের ভিতর হয় তোমার জানা মানগুলো থাকবে sin 0, sin 90, cos 0 অথবা cos 90, এরকম ভ্যালুগুলো থাকবে তোমার অপশনে দেখবা সর্বশেষ পদে এইরকম এই চারটা বার মধ্যে যেগুলো থাকে সেটার মান বসাই দিও। সাপোজ তোমার sin 90 আছে, তোমার এখানে লাস্টে 1 যোগ করবা, cos 0 থাকলে 0 যোগ করবা এরকম। আর যদি মনে করো তোমার কোনোটাই না থাকে, এই মনে করো যে এই চারটার মধ্যে কোনোটাই নাই, তাহলে লাস্টে হাফ যোগ করে দিবা। এটা হলো তোমার সূত্র। তোকে আবার বলতেছি যে তুমি কিভাবে এটা করবা। দেখো প্রথমে তোমার পদ সংখ্যা বের করতে হবে, তোমার শেষ পদ এখানে মনে করো x আর প্রথম পদ 10, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই ব্যবধান। দেখো ব্যবধান কত? 10-এর থেকে 20 হয়েছে, 20-এর থেকে 30 হয়েছে, অর্থাৎ এটা একটা সমান্তর ধারায় আছে, অর্থাৎ তোমার ব্যবধান 10 করে, তাহলে 10 তাহলে +1। তো দেখো এখানে তোমার কত আসতেছে, এখানে তোমার একটা মান আসবে তাই না, n এর মান। তো এখন তোমার n এর মানটা হয় জোর হবে না হলে বেজোর হবে। n এর মান যদি তোমার জোর হয় তাহলে n/2 করে দিবে, এটা তোমার অ্যান্সার। আর যদি তোমার কখনো বেজোর হয় n-1 ডিভাইডেড বাই 2 করবা, তার সাথে কিছু একটা প্লাস করা লাগবে। এখন কি প্লাস করবা সেটা তোমার কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। কোশ্চেনে তোমার সাইন বা কজের জানা মান যদি তোমার থাকে শেষ অপশনে, মানে শেষ পদে, তাহলে তোমরা ওই মানটা বসাই দিবা, ওইটা যোগ করবা। আর যদি তোমার ওই জানা মানের একটাও না থাকে তাহলে হাফ যোগ করে দিবা। দেখো আমি কিছু কোশ্চেন দেখবো এখন। দেখো এখানে তোমার আছে cos স্কয়ার 10 প্লাস cos স্কয়ার 20, এরকম করতে করতে cos স্কয়ার 80। ঠিক আছে, এখন আমরা এখানে পদ সংখ্যা মানে n বের করব। n বের করার জন্য আমাদের সূত্র কি? শেষ পদ মাইনাস প্রথম পদ, তাই না? আচ্ছা, আফরিন বলছে এট লাস্ট, নিয়ে তখন ক্লাসে ঢুকতে পারো নাই। আচ্ছা দেখো শেষ পদ হলো তোমার 80 মাইনাস প্রথম পদ 10, ব্যবধান কত আছে? 10 থেকে 20, তাই না? ব্যবধান কিন্তু তোমার 10 প্লাস 1। তো দেখো 80 থেকে তোমার যদি 10 বাদ দাও, তোমার থাকবে 70/10 প্লাস 1, অর্থাৎ 7 প্লাস 1 তোমার n ইকুয়াল টু আসবে 8। তো n ইকুয়াল টু যদি 8 আসে, 8 কি একটা জোড় সংখ্যা না? সো ডাইরেক্ট তোমার অ্যান্সার উইল বি 8/2, অর্থাৎ জোড় সংখ্যা হলে 2 দ্বারা ভাগ করে দিবে, অ্যান্সার উইল বি 4। তোমার এই পুরা রাশিটার যোগফল তোমার হবে 4। ওকে, এটা তো তোমার জোড় সংখ্যা ছিল, এই জন্য তোমার সমস্যা হইল না। ওকে, টুকি বলছে 4, হ্যাঁ ঠিক আছে। এখন দেখো আরেকটা প্রশ্ন আমি দেখি যে এখানে আছে তোমার সাইন স্কয়ার 10 প্লাস সাইন স্কয়ার 20 প্লাস এরকম ডট 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 সাইন স্কয়ার 90। এখন দেখো এটা কিভাবে করবো। এখানে তোমরা যদি n এর মান বের করতে চাও, n এর মান দেখো শেষ পদ তোমার 90 মাইনাস প্রথম পদ তোমার 10, তাই না? হ্যাঁ হাবিবা বলছে 4, হ্যাঁ ঠিক আছে। তোমার ব্যবধান 10 করে, রাইট, আর তোমার একটা 1 যোগ করা লাগবে। এখন দেখো 90 মাইনাস 10 80, 80কে তুমি 10 দ্বারা ভাগ করো, 8 প্লাস 1 তোমার পদ হলো 9টা। এখন তো তোমার 9 আইসা পড়ছে বিজোড়, বিজোড় সংখ্যার ক্ষেত্রে কি করতে হবে? দেখো বিজোড় সংখ্যার ক্ষেত্রে তো আমরা কি করব বলছিলাম, তোমার সামেশন, অর্থাৎ তোমার যদি তোমার বিজোড় সংখ্যার ক্ষেত্রে সামেশন ইকুয়াল টু n-1 ডিভাইডেড বাই 2 প্লাস, এই যে দেখো এখানে তোমার সাইনের একটা জানা মান শেষ পদে আছে, তাই না? সাইনের একটা জানা মান আছে, সেটা হলো সাইন 90। তাহলে সাইন 90-র ভ্যালু কত? সাইন 90-র ভ্যালু 1। তাহলে দেখো n এর মান যদি 9 হয়, 9 মাইনাস 1 8, 8/2 প্লাস 1, তাহলে 4 প্লাস 1 ইকুয়াল টু 5। তো এই ম্যাথটার অ্যান্সার হবে 5। বুঝতে পারছো কিনা যে বিজোড়ের ক্ষেত্রে আমরা n-1 ডিভাইডেড বাই 2 করব, তার সাথে কিছু একটা প্লাস করা লাগবে। এই প্লাস কি করব? এই যে দেখো এখানে সাইনের একটা জানা মান আছে সাইন 90, সাইন 90 জানা মান কত? 1, এইটা তোমরা প্লাস করে দিবা, আর এটার অ্যান্সার হবে 5। আশা করি তোমরা ক্লিয়ার হইছো। হাবিবা বলছে 10, 10 কেন হবে? 5 হবে তো।
এমডি জাকির 9, তুকি 9। আচ্ছা তোমরা সম্ভবত পদ সংখ্যার কথা বলছো। ওকে, তুকি অ্যান্সার দিছে 5। হ্যাঁ অ্যান্সার সঠিক হয়েছে তোমার। এখন দেখো আমরা নেক্সটে যাই। নেক্সটে যে শর্টকাটটা আছে এটা হলো তোমার ইম্পর্টেন্ট একটা শর্টকাট, যে তোমার যদি কোনো ম্যাথের ফরম্যাট এমন দেখো যে কজ এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ প্লাস কজ এ প্লাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ মাইনাস সাইন এ, অথবা কজ এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ প্লাস সাইন এ, তাহলে তোমার অ্যান্সার হবে tan 45 প্লাস এ। দেখো কি কি খেয়াল রাখতে হবে, এখানে তোমার অ্যাঙ্গেলগুলা কিন্তু সব সেম, উপরের নিচে দেখো সব জায়গায় তোমার অ্যাঙ্গেল এ, রাইট? সব অ্যাঙ্গেল সেম। উপরে কি ফরম্যাটে আছে যে কজের পরে মাঝে আছে প্লাস, তাই না? তো সূত্রেও দেখো, সূত্র কিন্তু আমাদের মাঝে প্লাস। আবার পরেরটার ক্ষেত্রে দেখো মাইনাস, সূত্র মাইনাস। এইভাবে তোমরা মনে রাখবা শর্টকাটগুলো, যে হয় কজে প্লাস সাইনে থাকবে উপরে, অথবা কজে মাইনাস সাইনে থাকবে। তো প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, এটাই হলো আমাদের শর্টকাটের জন্য মনে রাখবা। এভাবে তোমরা মনে রাখতে পারো। দেখো আমি এখানে একটা ম্যাথ আছে যে cos 8 ডিগ্রি প্লাস সাইন 8 ডিগ্রি ডিভাইডেড বাই cos 8 ডিগ্রি মাইনাস সাইন 8 ডিগ্রি। দেখো সবগুলো অ্যাঙ্গেল আমাদের সমান, আর আছে উপরে কি ফরম্যাটে আছে cos এ প্লাস সাইন এ, নিচে আছে cos এ মাইনাস সাইন এ। তো জাস্ট আমরা সূত্র অ্যাপ্লাই করব, tan 45 ডিগ্রি। এখন মাঝে প্লাস দিব না মাইনাস দিব, তোমাদের মনে রাখার জন্য বলছিলাম যে উপরে মাঝে যেটা থাকবে ওইটাই হলো তোমার মাঝে বসবে। তো প্লাসের জন্য আমরা প্লাস বসাবো, আছে কত 8 ডিগ্রি, রাইট? তো অ্যান্সার উইল বি 10। তো 45-এর সাথে 8 যোগ করলে কত হয়? 1053 ডিগ্রি, রাইট? এবং এটাই আমাদের এই ম্যাথের অ্যান্সার। দেখো কত সহজ আমরা ম্যাথ করতে ফেলতে পারি, এগুলোই আমাদের এডমিশন টেস্টে আসবে। আচ্ছা এমডি জাকির বলছে বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে। তো বুঝতে পারলে এই ম্যাথটা তোমরা একটু করো, এই ম্যাথটার অ্যান্সার আমাকে বলো, এই ম্যাথটার অ্যান্সার কত হবে? হাবিবা বলছে 1053, তুকি বলছে 53। হ্যাঁ ঠিক আছে, এই ম্যাথটার অ্যান্সার আমাকে তোমরা বলো। তোমাদের জন্য 30 সেকেন্ড সময়। আচ্ছা তুকি অ্যান্সার দিয়ে ফেলছো 1030। আচ্ছা লেটস সি। দেখো এখানে সবগুলো অ্যাঙ্গেল সমান আছে, স্পর্শী আফরিন 1020। আচ্ছা দেখি কি আছে, সবগুলো অপশন আমাদের এখানে সেম আছে। তো সরি অপশন না, সবগুলো অ্যাঙ্গেল সেম আছে। তো উপরে আছে দেখো কজে মাইনাস সাইনে, তাই না? এই ফরম্যাটে, তাহলে সূত্র আমাদের কি হবে 1045 মাইনাস না প্লাস, উপরে আছে যেহেতু মাইনাস এর মান 25। তো 45 থেকে যদি আমাদের 25 যায় তাহলে আমাদের অবশিষ্ট থাকে কত? হ্যাঁ 1020 ডিগ্রি। আফরিনের অ্যান্সার ঠিক আছে, হাবিবার অ্যান্সার ঠিক আছে, তুকি বলছে 20। আচ্ছা তুমি 15 30 20, আমার বলছে ব্যাড ক্যালকুলেশন। আরো মনোযোগী হইতে হবে, পরীক্ষার হলে এরকম ছোট ছোট মিস্টেকে তোমার 1 নাম্বারের জন্য চান্স হয় না। আচ্ছা দেখো এরপর আরেকটা ম্যাথ, দেখো এই ম্যাথটা কত ইম্পর্টেন্ট। আর ইউতে 3বার আসছে, ডিউতে একবার আসছে, আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একবার আসছে। তো বুঝতে পারতেছো যে এই ম্যাথটা তোমাদের জন্য কত ইম্পর্টেন্ট, যে কোনো সময় আবার আসতে পারে, রিপিট হইতেই পারে। দেখো এই ম্যাথটা কিভাবে করবা, এই ম্যাথটা তোমার দেখে মনে হইতে পারে যে আচ্ছা এটা তো আমার ফরম্যাট মিলতেছে না, এটা আমি কিভাবে করব। উপরে তো আমাদের পড়ছিলাম যে কজে প্লাস সাইনে, কিন্তু এখানে সাইনে প্লাস সাইনে চলে আসলো। কোনো সমস্যা নেই, আমরা সাইনকে কজে কনভার্ট করতে পারি। তাই দেখো সাইন 75, তাই না? তো সাইন 75, তো এইটাকে আমরা লিখতে পারি যে সাইন 90 ডিগ্রি মাইনাস কত 15 ডিগ্রি। দেখো সাইন 90 কে যদি আমি দেখো এখানে বেজোড় সংখ্যক 90 আছে, তার মানে কজ হয়ে যাবে কস 15 ডিগ্রি, আর ফার্স্ট কোয়াড্রেন্টে তোমার অবশ্যই পজিটিভ। তাহলে দেখো সাইন 75 এর মান আমরা বের করে ফেললাম যে কস 15 ডিগ্রি। এখন আমি যদি এটাকে একটু লিখি কি আসবে, দেখো কস 15 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি ডিভাইডেড বাই cos 15 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি। এখন ফরম্যাট মিলছে, দেখো cos এ প্লাস সাইন এ ডিভাইডেড বাই cos এ মাইনাস সাইন এ। তো সুতরাং অ্যান্সার উইল বি
টেন 45 ডিগ্রি, উপরে প্লাস, তার মানে প্লাস 15 ডিগ্রি, তাই না? তাহলে টেন 60 ডিগ্রির মান আমরা কত জানি? টেন 60 ডিগ্রির মান √3, অ্যান্ড √3 উইল বি অ্যান্সার। আচ্ছা, এমডি জাকির প্রথমটার অ্যান্সার দিয়েছিল 1053, পরেরটা 1020, তোমার দুইটা অ্যান্সার সঠিক হয়েছে। আফরিন √3, হ্যাঁ এই ম্যাথটার অ্যান্সার √3। এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ টুকি 1060 মান তো তোমার জানা, তাই না? 1060 মান √3। ওকে, এই তোমরা এই শর্টকাটটাও শিখে ফেললা। তো আমরা এই পর্যন্ত দুইটা শর্টকাট শিখলাম, একটা হলো তোমার সাইন এবং কজের স্কোয়ারের ধারা, আরেকটা হলো এই যে তোমার একটা ফরম্যাট যদি থাকে যে সাইনে কজে প্লাস সাইনে ডিভাইডেড বাই কজে মাইনাস সাইনে, অথবা কজে মাইনাস সাইনে ডিভাইডেড বাই কজে প্লাস সাইনে, এইরকম ফরম্যাট থাকলে কিভাবে তোমরা করবা। আচ্ছা, এমডি জাকির 1060, টুকি 1060, হ্যাঁ ঠিক আছে, তোমাদের সবার অ্যান্সার রাইট হয়েছে। এখন দেখো আমরা আরেকটা শর্টকাট শিখবো, এটা হলো শর্টকাট নাম্বার 3। যে তোমার যদি কখনো সাইনে প্লাস কজে এরকম কোনো ফরম্যাট থাকে, রিমেম্বার দুইটা অ্যাঙ্গেল কিন্তু সেম, ঠিক আছে? সাইনের সাথে যে অ্যাঙ্গেল, কজের সাথেও সেম অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল ভিন্ন হলে আবার এটা অ্যাপ্লাই করতে যাবে না। দেখো সাইনে প্লাস কজে যদি থাকে তাহলে তোমার অ্যান্সার হবে দুইটা, তোমার অপশনে যেটা থাকবে তুমি ওইটাই দেখাবা, যে হয় তোমার √2 cos a minus 45 অথবা √2 sin a minus 45, সরি a plus 45। ওকে, দেখো আমি এখান থেকে একটা কোশ্চেন নিছি, যে দেখো এই প্রশ্নটা কত আসছে, আর ইউতে 2বার, ডিইউতে 2বার, জেইউতে একবার, খুলনা বিশ্ববিদ্যালয়ে একবার। এই ম্যাথটার ইম্পর্টেন্স তোমরা তাহলে বুঝতেই পারতেছো। তো এটা যদি আমি একটু অ্যান্সার করার চেষ্টা করি, দেখো সাইন অ্যাঙ্গেলগুলো সেম আছে না, সাইনে প্লাস কজে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? সাইনে প্লাস কজে হলে হয় √2 cos a minus 45 অথবা √2 sin a plus 45। তো দেখো আমি যদি দুইটা অ্যান্সারই লিখি তাহলে অ্যান্সার কি আসবে? একটা আসবে √2 cos a minus 45, তাহলে 65 minus 45, রাইট? তাহলে আসবে কি √2 cos 20, রাইট? অথবা আদারওয়াইজ তোমার আরেকটা অ্যান্সার, যদি তোমার অপশনে যদি এটা না থাকে, অপশনে তোমার এটা নাই, তাহলে তোমার অপশনটা এরকম আসবে যে √2 sin a plus 45। তো এর মান হলো তোমার 65 plus 45, তো হবে তোমার √2 sin 110, sin 110 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমরা আমাকে এই ম্যাথটার অ্যান্সার বলো, যে তোমার সাপোজ তোমার আছে সাইন 27 ডিগ্রি প্লাস কস 27 ডিগ্রি, এটার অ্যান্সার কি হবে? কুইকলি এই ম্যাথটা আমাকে করে দাও, 30 সেকেন্ড সময় দিলাম। আজকের ক্লাসটা একটু লং হইতেছে, কিন্তু আজকে শর্টকাটগুলা শিখে যাও, কাজে লাগবে। এই ম্যাথটার অ্যান্সার বলো। আচ্ছা, তুকি বলছে √2 cos 18। আচ্ছা লেটস সি, দেখো এখানে তোমার এর ভ্যালু 27 ডিগ্রি, তাই না? তাহলে দেখো তোমার অ্যান্সার দুইটা আসবে, হয় তোমার আসবে √2 cos a minus 45, তো 27 minus 45, ঠিক আছে? তো এখানে আসবে তোমার √2 cos -18 ডিগ্রি, রাইট? তো cos মাইনাস থিটা ইকুয়ালটা আমরা জানি কিন্তু cos থিটা, cos ভিতরে মাইনাস থাকলে তুমি এটাকে cos থিটাই লিখতে পারো, তাহলে √2 cos 18 ডিগ্রি, ঠিক আছে? যদি তোমার কখনো বাই চান্স অপশনে না থাকে তাহলে তোমার করতে হবে √2 sin 27 প্লাস 45। ওকে, তো 27 আর 45 যোগ করলে কত হয়? √2 sin তোমার 72 ডিগ্রি আসে, ঠিক আছে? √2 sin 72 ডিগ্রি তোমার, হয় তোমার উপরেরটা অ্যান্সার হবে, না হলে নিচেরটা, তোমার অপশনে যেটা থাকে তুমি সেটাই দাগাবা। আচ্ছা, তাহরুন্নেসা নাইমা তোমার অ্যান্সার সঠিক, আবার হ্যাঁ তোমার দুইটা অ্যান্সারই সঠিক। এমডি জাকির
√2 cos 18, হ্যাঁ তোমার অ্যান্সার সঠিক। হাবিবা √2 sin 72, √2 cos 18, হ্যাঁ তোমাদের সবার অ্যান্সার সঠিক হয়েছে। আচ্ছা দেখো এখন আমরা শিখবো 4 নাম্বার শর্টকাট। ওকে দেখো 4 নাম্বার শর্টকাটটা হলো, তোমার যদি কখনো কোনো প্রশ্নে এমন ফরম্যাট দেখো যে tan a + tan b + tan a tan b, এটা যদি তোমার এরকম কোনো ফরম্যাট দেখো তাহলে এটার অ্যান্সার হবে 1। ওকে, তবে একটা শর্ত আছে, এই শর্ত মনে রাখতে হবে যে a + b অর্থাৎ তোমার যে দুইটা কোণ আছে, এই একটা কোণ এই একটা কোণ, তাই না? a + b = 45 ডিগ্রি অথবা π/4 হইতে হবে, তাহলেই তোমার এই শর্টকাট অ্যাপ্লিকেবল। ওকে দেখো এখন আমরা একটা ম্যাথ দেখি যে tan a প্লাস দেখো tan 20 + tan 25 + 2 tan 20 + 25, দেখো এখন আমরা আগে চেক করবো যে দুইটার যোগফল 45 কিনা। তো দেখো 20 আর 25 কে যোগ করো তুমি, তোমার কিন্তু 45 ডিগ্রি আসতেছে। তো দেখো tan a + tan b + 2 tan a tan b, অ্যান্সার উইল বি 1। ওকে আশা করি তোমরা বুঝতে পারছো। এই টাইপটা তোমরা বুঝতে পারছো কিনা? এই টাইপের ম্যাথ কিন্তু আমাদের আসে যে তোমাদের কোনো কিছু শুধু তোমরা অ্যাঙ্গেল দুটো যোগ করে যদি দেখো 45, তাহলে তোমরা বলে দিবা যে অ্যান্সার উইল বি 1। আচ্ছা এখন দেখো আমরা আরেকটা শর্টকাট শিখবো, এটা আমাদের 5 নাম্বার শর্টকাট আজকের, যে যদি তোমার কখনো এমন ফরম্যাট থাকে tan a - tan b, এরকম কোনো যদি ফরম্যাট দেখো তাহলে তোমার অ্যান্সার হবে 2 tan a - b। ওকে তাহলে দেখো কিন্তু এখানে আমাদের এখানেও একটা শর্ত আছে, সেটা হলো যে তোমার যে দুইটা অ্যাঙ্গেল, এই যে একটা অ্যাঙ্গেল a আর একটা অ্যাঙ্গেল b, এই দুইটা অ্যাঙ্গেলের যোগফল তোমার π/2 অথবা 90 ডিগ্রি হইতে হবে, তাহলে তোমরা ডাইরেক্ট লিখে দিতে পারো যে 2 tan a - b। এখন দেখো আমি এখানে কোশ্চেন রাখছি যে sin 70 মাইনাস tan 70 - tan 20। এখন দেখো tan a - tan b এর ফরম্যাট আছে, আমরা একটু চেক করি যে অ্যাঙ্গেল দুইটার যোগফল 90 হয় কিনা। দেখো অ্যাঙ্গেল দুইটার যোগফল কিন্তু 70 আর 20 যোগ করলে 90 হইতেছে, তো আমরা ডাইরেক্ট কি লিখে দেবো, অ্যান্সার উইল বি 2 tan 70 - 20, রাইট? তার মানে 2 tan 50 ডিগ্রি, রাইট? অ্যান্ড দিস উইল বি আওয়ার অ্যান্সার। দেখো ত্রিকোণমিতি কত সহজ, শুধু ধাপা ধাপ অ্যান্সার করবা, 5 সেকেন্ডও লাগবে না। ওকে আমরা সম্ভবত আজকের লাস্ট টাইপে চলে আসছি, নেক্সট টাইপটা আমাদের লাস্ট টাইপ হবে ইনশাল্লাহ। দেখো এখানে আমি তোমাদেরকে দুইটা ফরম্যাটের ম্যাথ নিয়ে একটু কথা বলবো, যে এই টাইপের ম্যাথগুলো তোমরা কিভাবে করবে, আর এগুলো থেকে আমাদের প্রশ্ন আসে। তোমার কখনো প্রশ্নে এমন কোনো ফরম্যাট যদি দেখো যে 2 sin π/2 n, ঠিক আছে, এরকম কোনো ফরম্যাট, অথবা তোমার 2 cos π/2 n, এরকম কোনো ফরম্যাট যদি তোমার কখনো প্রশ্নে থাকে, সেই ক্ষেত্রে কি করবা? দেখো এক্ষেত্রে তোমার অ্যান্সার কি হবে, তুমি যতগুলা n আছে না, তুমি √2 নিতে থাকবা, রুটের ভিতর √2 করে নিতে থাকবে। যেমন তুমি √2 সাইন আছে না, সাইনের ক্ষেত্রে তুমি প্রথম √2 উপরে একটা মাইনাস দিবা, ঠিক আছে, তারপরে তুমি আরেকটা √2 নিবা, এরপরে সবগুলা প্লাস √2, ঠিক আছে, √2, এরকম করে যাইতে থাকবা। কতক্ষণ পর্যন্ত যাবা? এই যে তোমার n আছে না, এই n এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে। তোমার মনে করো n এর ভ্যালু 3, n-1 পর্যন্ত যাবা, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত তোমার মানে n এর ভ্যালু যদি 3 হয় তুমি দুইটা √2 নিবা, ঠিক আছে, এরকম। আবার কজের ক্ষেত্রেও সেম, কিন্তু কজের ক্ষেত্রে আমাদের কোনো মাইনাস দরকার নাই, √2 প্লাস √2 প্লাস √2 কতক্ষণ পর্যন্ত চলবে? n-1 পর্যন্ত। একটু পরে ম্যাথ দেখলে তোমরা ক্লিয়ার হবা। এমডি জাকির অ্যান্সার দিছে 1, শাওন আহমেদ জি ভাই, আচ্ছা ঠিক আছে, একটু পরে আমি তোমাদেরকে ম্যাথ দেখাবো, ঠিক আছে, এই ফরম্যাট। এখন কখনো যদি তোমার এরকম ফরম্যাটের সাথে দেখো যে তোমার সামনে একটা 3 গুণ আছে, ঠিক আছে, সামনে একটা যদি তুমি কখনো 3 গুণ দেখো, তাহলে কি করবা সেটা দেখো, যে তোমার এই n-1 পর্যন্ত √2 নিবা, নেওয়ার পরে ভিতরেই আবার একটা প্লাস √3 যোগ করে দিবা। ওকে এরকম প্লাস √3,
দুই ক্ষেত্রে তোমার সেম। আমি তোমাদেরকে ডাইরেক্ট ম্যাথে নিয়ে যাই, খেয়াল করো। আমার এখানে একটা ম্যাথ আছে 2 sin π/16, ঠিক আছে? দেখো আমি এটাকে কি লিখতে পারি, যে 2 sin π/16 কে আমরা কি লিখতে পারি, 2⁴, রাইট? 2⁴ ইকুয়াল টু 16। দেখো এখন আমাদের ফরম্যাট চলে আসছে। তো জাস্ট আমাদের এখন অ্যান্সার কি হবে, আমরা কয়টা রুট টু নিব, আমরা বলছিলাম কি কয়টা রুট টু নিব, n-1 সংখ্যক, ঠিক আছে? আর যেহেতু তোমার সাইন আছে, প্রথম রুট টুর পরে একটা মাইনাস আসবে, তাহলে দেখো চারটা যেহেতু আছে, আমাদের তিনটা রুট টু নেওয়া লাগবে, √2, √2, √2। ওকে, দেখো যেহেতু আমাদের সাইন প্রথম রুট টুর পরে মাইনাস আর তারপরেরটার পরে প্লাস, অ্যান্ড দিস উইল বি দ্য অ্যান্সার। দেখো কত সোজা। এই সকল ছোট ছোট ম্যাথই ভার্সিটি অ্যাডমিশনে আসে। এটা ক্লিয়ার কিনা, যে সাইন থাকলে প্রথম রুট টুর পরে মাইনাস, বাকিগুলোর পরে তুমি প্লাস দিতে থাকবা। আর যেহেতু তোমার n এর মান 4, তোমার তিনটা রুট টু নেওয়া লাগবে। এখন দেখো আরেকটা কোশ্চেন আছে যে 2 cos π/16, তাই না? এটাকে আমরা কি লিখতে পারি? হ্যাঁ হাবিবা, তোমার অ্যান্সার সঠিক হয়েছে। স্পর্শী আফরিন, জি ভাইয়া। আচ্ছা দেখো এটাকে আমরা কি লিখতে পারি, 2 cos π/2⁴। আগের মতোই আমরা কি করব, তিনটা রুট টু নিব, তাই না? √2, √2, ভিতরে আবার √2। এখানে কি আমাদের সাইন নাকি কজ? এখানে আমাদের আছে কজ ফাংশন, অর্থাৎ আমাদের মাইনাস নেওয়া লাগবে না, সবগুলোই প্লাস। ওকে, এখানে দেখো তোমাদের এখানে একটা আমি কোশ্চেন নিছি, এই ম্যাথটা তোমরা খেয়াল করো। যে এখানে তোমাদের একটা কোশ্চেন আছে যে 2 sin π/24, তাই না? এখন দেখো এটার অ্যান্সার কি হবে, সেটা আমার নেট হঠাৎ করে ডিস্টার্ব করলো। আচ্ছা নেট হঠাৎ করে প্রবলেম করছিল, এখন হয়তো ঠিক আছে। তোমরা দেখতে পাইতেছো কিনা একটু জানো। হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাইতেছো? আচ্ছা দেখো, আফরিন বলছে জি ভাইয়া শুনতেছি। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে আমার কোশ্চেনটা ছিল যে 2 sin π/3 ইন্টু কি লিখতে পারি আমরা, যে আমরা যদি 24কে ভাঙাই 3 × 24, তাই না? 8কে লেখা যায় 2 কিউব, 3 × 2 কিউব, তাই না? তো দেখো এখানে আমাদের কি লিখতে হবে, এখন দেখো যে আমাদের n এর মান কত, n এর মান 3 না? তো আমাদের দুইটা √2 নিতে হবে, রাইট? এই একটা √2, এই আরেকটা √2। আর যেহেতু আমাদের সাইন আছে প্রথমটার পর মাইনাস, এখন আমাদের লাস্টে যেহেতু তোমার এখানে 3 আছে, যেহেতু আমাদের এখানে 3 আছে, আরেকটা √3 প্লাস করে দিতে হবে। ওকে, এন্ড দিস উইল বি আওয়ার অ্যান্সার। হাবিবা জিজ্ঞেস করছে নেট কি গেছে নাকি আমার, না আমার নেট এখন ঠিক আছে, তুমি একটু রিফ্রেশ করে নাও। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আফরিন বলছিল 3 দ্বারা মাল্টিপ্লাইয়ের একটা দেখান। আচ্ছা এখন দেখো তোমাদের এখানে একটা প্রশ্ন আছে যে 2 cos π/24। দেখো এই প্রশ্নটা কিন্তু আমাদের সেম, যে 2 cos π/3 ইন্টু 2⁵।
তাহলে আমাদের অ্যান্সার যেহেতু তোমার n এর মান 3, তাহলে আমাদের আসবে √2 তোমার দুইটা √2, যেহেতু তোমার এখানে cos মাঝখানে প্লাস এবং লাস্টে আরেকটা √3 প্লাস করে দিতে হবে, এন্ড দিস উইল আওয়ার অ্যান্সার। আচ্ছা, এখন তোমাদেরকে আমি একটা ম্যাথ দিই, এই ম্যাথটা তোমরা করো, তারপরে আজকের ক্লাস শেষ। ওকে, এই ম্যাথটা করে তোমরা আমাকে অ্যান্সারটা বলে যাও। যে কোশ্চেনটা হলো sin π/96 ইকুয়াল টু হোয়াট। ওকে, তোমরা এই ম্যাথটা ট্রাই করো এবং সবাই অ্যান্সার বলার ট্রাই করো। এই ম্যাথটা করে আজকে আমাদের ক্লাস শেষ। তোমরা নিজেরা এই ম্যাথটা ট্রাই করো এবং আমাকে অ্যান্সারটা বলো। কোশ্চেনটা কিন্তু sin π/96, ঠিক আছে? মেহজাবিন, এতক্ষণ পর জয়েন হইছো? আচ্ছা, বলছি তো, হাবিবা জিজ্ঞেস করছে আর কতক্ষণ ক্লাস নেবেন, এটাই লাস্ট ম্যাথ। এটা করে এটার অ্যান্সার দাও, তারপরে ক্লাস শেষ। এই ম্যাথটা করে দিয়ে তোমাদের ছুটি। আর 1 মিনিট টাইম, তারপরে আমি ম্যাথটা করে দিব। 44 বাজে তো, 45 পর্যন্ত তোমাদের সময়। আফরিন অ্যান্সার দিছো √2 মাইনাস √2 √2 প্লাস √3 ডিভাইডেড বাই 2। দেখি বাকিরা অ্যান্সার দাও, তারপরে আমি দেখি যে সঠিক অ্যান্সার কোনটা হয়। আচ্ছা, তোমরা ট্রাই করতে থাকো, আমি তোমাদের দেখো এই ম্যাথটা তোমাদেরকে দিলে তোমরা প্রথমে যে ভুলটা করবা সেটা আমি তোমাদেরকে আগে করে রেখে, তোমরা চিন্তা করবা যে ঠিক আছে 96 আছে, 96কে আমরা লিখতে পারি যে 3 ইন্টু 32, তাই না? তার মানে 3 ইন্টু 2⁵, ঠিক আছে? হাবিবা বলছে মিলাইতে পারি না কেন, 96 কেন দিছেন? আরে ভাই, এগুলো দিয়ে তো আসবে, দেখো কিভাবে ভাঙাইছি। 3 ইন্টু 2⁵ আসে, তাই না? তো তোমরা এখানে ম্যাথটা এইভাবে করতে যাবা যে সাইন π/3 ইন্টু 2⁵, তো যেহেতু আমাদের 5টা আছে, তার মানে 4টা √2 হবে। তো প্রথমটার পর মাইনাস √2, তারপর একটা প্লাস √2 প্লাস √2 প্লাস, চিন্তা করবা সেটা 3 আছে, √3 লাগাই দিলাম, তাই না? এটাই তো করবা, এবং এটা তোমাদের ভুল অ্যান্সার। দেখো, আমি এতক্ষণ যেই ফরম্যাটে ম্যাথ করছি প্রতিটাই কিন্তু ছিল 2 সাইন অথবা 2 কস। দেখো 2 cos π/24, 2 সাইন π/24, কিন্তু এখানে কি আমাদের 2 সাইন π/96 ফরম্যাটে ছিল? আমাদের কিন্তু এই ফরম্যাটে ছিল না। সো আমাদের আগে একটা কাজ করতে হবে, সেটা হলো এই ফরম্যাট বানাইতে হবে। তো এই ফরম্যাট বানানোর জন্য আমরা কি লিখতে পারি, দেখো যে একটা হাফ সামনে গুণ করব, হাফ ইন্টু 2 সাইন π/2n। এখন দেখো, এখন কিন্তু আমাদের এই ফরম্যাট এখন ঠিক আছে। তার মানে তোমার পুরো রেজাল্টটার সামনে একটা হাফ গুণ হবে, ঠিক আছে? এই পুরো রেজাল্টটার সামনে যদি তোমরা একটা হাফ গুণ করো, তাহলেই তোমাদের অ্যান্সার মিলে যে তোমার 5, যেহেতু তোমার n এর মান 5, তোমার 4টা √2 নিতে হবে, 1টা 2টা 3টা 4টা, যেহেতু তোমার সাইন আছে প্রথমটার পরে একটা মাইনাস, এবং লাস্টে তোমার যেহেতু 3 আছে একটা √3, আর সামনে একটা হাফ, এবং দিস উইল বি আওয়ার অ্যান্সার। হ্যাঁ, আফরিনের অ্যান্সার সঠিক হয়েছিল। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা যারা শেষ পর্যন্ত ক্লাস করছিলা, তোমাদের সবাইকে ধন্যবাদ।
নেক্সট ক্লাসটাও ইনশাল্লাহ ত্রিকোণমিতির উপর হবে। ত্রিকোণমিতির ফার্স্ট পেপারে 7 নম্বর চ্যাপ্টারে আরও কিছু প্রবলেম বাকি আছে, আর সেকেন্ড পেপারে 7 নম্বর চ্যাপ্টার, এই দুইটা নিয়ে আরেকটা ক্লাস নিব, তাহলে ত্রিকোণমিতিটা কভার হয়ে যাবে। ওকে, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আফরিন বলছেন নেক্সট ক্লাস কবে ভাই? আচ্ছা, এটা আমি জানাই দেব। নেক্সট ক্লাসটা আমি এখনো শিওর বলতে পারতেছি না। ওকে, ধন্যবাদ তোমাদের সবাইকে যারা যারা ক্লাসটা শেষ পর্যন্ত করছো।